আসসালামু আলাইকুম এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো স্বাগতম তোমাদের আজকে আমাদের এইচএসসি পদার্থবিজ্ঞানের যে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর আছে, সেই ভেক্টরের দ্বিতীয় ক্লাসে। সো প্রথম ক্লাসটা যারা দেখো নাই তারা ইউটিউবে প্রথম ক্লাসটা আছে, একটু দেখে নিবা, ঠিক আছে? প্রথম ক্লাসটাতে আমরা ভেক্টর কি, ভেক্টরের প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। এখন আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ, তাই না? ভেক্টরের যোগ বিয়োগ কীভাবে করা যায়, হ্যাঁ, তারপরে ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও আজকে সলভ করব, কয়েকটা ম্যাথ। তারপর হচ্ছে উপাংশে বিভাজিত ভেক্টর। তো আজকের ক্লাসটা দুর্দান্ত লেভেলের ইম্পর্টেন্ট, বুঝছো? মানে আমি সামনে ভেক্টরের অনেকগুলা ক্লাসই তো নিব, বাট সবগুলা ক্লাসের ফাউন্ডেশন হচ্ছে আজকের ক্লাস। মানে আজকের ক্লাসটার মতো বেসিক ক্লাস হয়তো বা সামনে কখনোই নেব না। সো আজকের যে টপিকটা পড়াবো, বিশেষ করে সামান্তরিক সূত্রটা খুবই দুর্দান্ত লেভেলের ইম্পর্টেন্ট। তো পুরো ক্লাসটা যদি ক্লিক করে থাকো তাহলে অবশ্যই দেখবা, আদারওয়াইজ সামনে তুমি যদি ক্লাসগুলো দেখো ভেক্টরগুলো বুঝতে কিন্তু তোমার অনেক প্যারা খাইতে হবে, ঠিক আছে? সো আজকের ক্লাসটা দেখার পরে সামনে যতগুলো ক্লাস আছে ওগুলোতে আর তোমাদের প্রবলেম হবে না। আর আজকের ক্লাসটাও যদি ভালো মতো ফিল করে বুঝতে চাও তাহলে আগের ক্লাসটা দেখবা। তো এই ছিল ক্লাস নিয়ে কথা। এখন একটু তোমরা যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি একটুখানি বলতে চাই। তোমরা যারা জানো তো জানো, আর যারা জানো না তারা জেনে রাখো যে এই যে কোর্সগুলো আসতেছে এগুলো কিন্তু আসলে আমাদের একটা পেইড কোর্সের আন্ডারের ক্লাস, বুঝতে পারছো? এই ক্লাসগুলা ওয়েবসাইটে পাবলিশড হচ্ছে। পুরো পদার্থবিজ্ঞান প্রথম পত্রটা, পুরো সিলেবাসটা আমি শেষ করে দিব মাত্র 510 টাকা প্রাইজ মানিতে, ঠিক আছে? মাত্র 510 টাকা প্রাইজ মানিতে কিন্তু পুরো সিলেবাসটা আমি তোমাদের এই যে কোর্সের আন্ডারে শেষ করে দিচ্ছি, বুঝছো? 510 টাকায়, হ্যাঁ। সো যারা চাও যে ভাইয়া আমার কাছে টাকা পয়সা নাই, আমি ফ্রি ক্লাস করব, তারা ইউটিউবে অনেক ক্লাস আসবে, ঠিক আছে? তো একদমই যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে তারা হচ্ছে ফ্রি ক্লাসগুলো এখন করতে থাকো। আর 510 টাকা আজকের যুগে কে এফোর্ড করতে পারে না ভাই? যদি এফোর্ড করতে পারো তাহলে তুমি 510 টাকা দিয়ে পুরো 2 বছরের জন্য ফিজিক্স ফার্স্ট পেপারটা আমার কাছ থেকে পড়ে যেতে পারবা। তো শুধুমাত্র এই 510 টাকা দিয়ে ফিজিক্স ফার্স্ট পেপার তুমি কোর্সটা ধরো কিনলে তাইলে হচ্ছে এই 510 টাকায় 2 বছরের জন্য আমি তোমাকে কি সার্ভিসই বা দিতে পারবো? তারপরও আমি তোমাদের কি সার্ভিস দেবে একটু শুনো, তাই না? মনে হইতে পারে যে ভাইয়া 510 টাকা নিচ্ছেন, কি আর সার্ভিস দিবেন? তারপরও আমি যেহেতু এটা আমার অনলাইনে এইচএসসির ফার্স্ট কোর্স, তো আমি এটাতে প্রচুর পরিমাণে এফোর্ট দিব। তো এফোর্ট দিতে গিয়ে আমি তোমাদের বলি, তোমাদের হচ্ছে একটা প্রাইভেট গ্রুপ থাকবে, যারা 510 টাকা দিয়ে ভর্তি হবে তাদের প্রাইভেট গ্রুপটাতে অ্যাড করে দিব। যেহেতু এটা একটা কোর্স, তোমাদের সাথে আমার সম্পর্ক হবে কয় বছরের? 2 বছর যাবত তোমাদের যা কিছু দরকার আছে এইচএসসির আগ পর্যন্ত প্লাস অ্যাডমিশন পর্যন্ত, ঠিক আছে? সব কিছু আমি তোমাদের এই কোর্সটাতে সলভ করে দিব। সো তোমাদের সাথে আমার রেগুলার ইন্টারাকশন দরকার আছে। তো তোমাদের জন্য থাকবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোমরা সবাই জয়েন থাকবা। কবে কে ক্লাস হবে না হবে সেগুলোর আপডেট পাবা। প্লাস হচ্ছে তোমাদের কোনো প্রবলেম হইলে সেই প্রবলেমগুলো সেখানে আমরা ডিসকাস করব, সেই প্রবলেমগুলো সলভ করে দিব। আর ওই গ্রুপে যারা থাকবা তাদেরকে নিয়ে হচ্ছে আমি লাইভ ক্লাসও নিব তোমাদের প্রবলেম সলভের জন্য। ক্লাসগুলো তো রেকর্ডেড থাকবে, তাই না? তো ক্লাসগুলো রেকর্ডেড থাকলেও ক্লাসগুলো যারা তোমরা কোর্সে শুধুমাত্র এনরোল করবা, ইউটিউব থেকে যারা ক্লাস করবা তাদের জন্য না। যারা 510 টাকা দিয়ে কোর্সে এনরোল করো ফিজিক্স ফার্স্ট পেপারে, তারা হচ্ছে এই যে ওয়েবসাইটের থ্রুতে ক্লাস করতে পারবে, academicclasses.com। আমি ধরো ওয়েবসাইটে ঢুকে আমার একটুখানি লগ ইন করতে হবে। সো আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে একটুখানি লগ ইন করে নিই, ঠিক আছে? সো ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে লগ ইন করলাম। তো লগ ইন করে সো এখান থেকে দেখো, আচ্ছা কোর্স কিন্তু শুধুমাত্র একটা না, উচ্চতর গণিত প্রথম পত্র আছে, দ্বিতীয় পত্র আছে, পদার্থবিজ্ঞান প্রথম পত্র আছে, দ্বিতীয় পত্র আছে। উচ্চতর গণিত প্রথম পত্র 500 টাকা, 510 টাকা 2 বছরের জন্য, দ্বিতীয় পত্র 510 টাকা 2 বছরের জন্য, পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র এটাও 2 বছরের জন্য 510 টাকা। আর আইসিটি হচ্ছে গিয়ে 410 টাকা। অলরেডি 3টা ক্লাস নেওয়া শেষ, ঠিক আছে? সো এখান থেকে ওয়েবসাইটে তোমরা জাস্ট লগ ইন করে, ওই যে লগ ইন করার পরে যদি তুমি এখান থেকে তোমার ড্যাশবোর্ডে চলে আসো, ঠিক আছে? এই যে ড্যাশবোর্ডে চলে আসো, তাহলে এই যে ড্যাশবোর্ডে চলে আসলে কিন্তু তোমার সবগুলা কোর্স এখানে দেখতে পাবা। তো যেটা ধরো এই যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ক্লাসটা করতেছো, তো পদার্থবিজ্ঞান প্রথম পত্রে এখানে ক্লিক করলা, তো এটা চলে আসলো, ঠিক আছে? এরপরে তুমি জাস্ট এখান থেকে এই যে দ্বিতীয় অধ্যায় ভেক্টর অলরেডি একটা ক্লাস হয়েছে, ফাউন্ডেশন ক্লাস। এই ফাউন্ডেশন ক্লাসটা তুমি জাস্ট একটু যদি করে নাও, এখানে আমরা তোমাদের হচ্ছে ভেক্টরের সব বেসিক নিয়ে আমরা আলোচনা করছি। তো এইভাবে ক্লিক করে তোমরা এখানে ক্লাস করতে পারবা। শিক্ষার্থীরা
ভাইয়া, ঠিক আছে তোমরা সবাই আশা করি সব এখানে ক্লাস করতে পারবা, এখানে জুম ইন জুম আউট করতে পারবা। আর এখানে হচ্ছে তুমি অধ্যায়গুলা, এই যে এখানে কোন অধ্যায়ের ক্লাস করবে এখান থেকে টপিক সব সাজানো থাকবে, যেটাতে ক্লিক করবা সেই ক্লাসগুলো দেখতে পারবা। আর ক্লাসের নিচে এই যে পিডিএফ আকারে দেয়া থাকবে, তো এই পিডিএফগুলো ডাউনলোড করে তোমরা ক্লাসের লেকচার ক্লাস নোট পেয়ে যাবা। আর গ্রুপে তো তোমাদের প্রতিনিয়ত এইচডাব্লিউ দেওয়া হবেই, এইচডাব্লিউ দেওয়া হবে, এইচডাব্লিউ নেওয়া হবে, ঠিক আছে। এগুলা আমাদের হচ্ছে, তারপরে তোমাদের লাইভ ক্লাস যেগুলো নিব শুধুমাত্র প্রবলেম সলভ করার জন্য। গ্রুপে যারা প্রবলেম বলবা যে ভাই এটা আমার প্রবলেম, গ্রুপে বলবা, তো ওই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য ভাইয়া কিন্তু লাইভ ক্লাস নিব, বুঝতে পারছো? তাহলে লাইভ ক্লাসটা কেন? লাইভ ক্লাসটা শুধুমাত্র প্রবলেম সলভ করে দেওয়ার জন্য, তোমাদের যে প্রবলেমগুলো থাকবে সেগুলোকে সলভ করে দেওয়ার জন্য। আর জেনারেল ক্লাস যেভাবে করতেছো সেভাবেই করতে পারো। সো দেখো 510 টাকা। আর কেউ যদি চাও যে ভাই আপনার সবগুলো কোর্স নিব, তাহলে 2450 টাকা আসবে, ঠিক আছে। সো আমার সাথে তোমরা জাস্ট হচ্ছে এই কোর্সগুলোতে যদি এনরোল করতে চাও তাহলে যোগাযোগ করবা 01984768263, ঠিক আছে। এই যে একটা নাম্বার দিলাম না, এই নাম্বারটাতে জাস্ট যোগাযোগ করবা, ঠিক আছে। 01984768263 এই নাম্বারটাতে যদি যোগাযোগ করো, তাহলেই হচ্ছে তোমরা জাস্ট এই নাম্বারটাতে যোগাযোগ করে বলবো যে ভাই ভর্তি হইতে চাই। হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করবা 01984768263 যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। 2 বছরের জন্য আমার সাথে যুক্ত থাকো, পড়াশোনাটাকে ভাইয়া অনেক বেশি ইজি করে দিব, ঠিক আছে। আমি ম্যাথ ক্লাস, ফিজিক্স ক্লাস, আইসিটি সবগুলোই ফার্স্ট পেপার থেকে নেওয়া স্টার্ট করছি। তো অনেক কথা বলে ফেললাম, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ভাইয়া দুঃখিত এতক্ষণ কথা বলার জন্য, কিন্তু একটু বুঝার ট্রাই করো যে আসলে ধরো এই যে স্লাইডগুলো বানাইতে প্লাস তোমাদের এই প্ল্যাটফর্মটা রান করতে সব কিছুতেই কিন্তু আমার অনেক টাকা খরচ হয়। সেই ক্ষেত্রে তোমরা যদি তোমাদের থেকে যদি কিছুটা কন্ট্রিবিউশন পাই, তোমাদের স্টাডিতে হেল্প করলাম আর তোমরা আমাকে একটু ফিনান্সিয়ালি হেল্প করলা, তাহলে তো সবারই ভালো হয়, তাই না? তো ভাইয়া বেশি টাকা পয়সার কথা বলতেছি দেখে একটু মন খারাপ করো না, ঠিক আছে প্লিজ প্রিয় ভাইয়ারা। তো চলো এবার আমরা ক্লাসটা করি। হ্যাঁ, সো এখান থেকে আসো, দেখো প্রথমেই আমরা শিখবো হচ্ছে ভেক্টর বীজগণিত। আমরা গত ক্লাসে কি দেখছিলাম? আমরা গত ক্লাসে দেখছিলাম যে ভাইয়া ভেক্টর নর্মাল যোগ বিয়োগের মতো হয় না। ভেক্টর যোগ বিয়োগ নর্মাল যোগ বিয়োগের মতো হয় না। মানে ধরো এখান থেকে তুমি এই পর্যন্ত গেলা, আচ্ছা সরি, মনে করো তুমি এখান থেকে এই পর্যন্ত গেলা, ঠিক আছে। তো এটা গেলা মনে করো 5 মিটার সরণ হয়েছে। এখান থেকে মনে করো তুমি এই এতটুকু গেলা, তাহলে এখানে তোমার 7 মিটার সরণ হয়েছে। তুমি বলতে পারবা না যে ভাইয়া এখান থেকে এইখানে তোমার 12 মিটার সরণ হয়েছে, বলতে পারবা? পারবা না। তো এই যে 5 মিটার আর 7 মিটার সরণ, এই দুইটার যোগফল কিন্তু এটা, কিন্তু এটা যে 12 মিটার, 5 আর 7 যোগ করে 12 হবে, তুমি নিজেই বুঝতেছো যে এটা 12 হবে না। এখানে যদি 5 যায়, এখানে যদি 7 যায়, তাহলে এখান থেকে এখানে 5 আর 7 12 হবে না, আরও কম হবে, তাই না? এখানে 5 এখানে 7 হলে এখান থেকে এখানে এই দূরত্বটা কি আরও কম হবে। তুমি বুঝতেই পারতেছো যে এই দূরত্বটা 12 হবে না, এই দূরত্বটা কম হবে। তার মানে আমরা দেখতেছি যে আমাদের যে এই যোগফল বিয়োগফলগুলা সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হবে না, ঠিক আছে। সো এই সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে যেহেতু হবে না, তো এটার জন্য কি আছে? আলাদা ভেক্টর ক্যালকুলাস আছে, তাই না? ভেক্টরের আলাদা আমাদের বীজগণিত আছে, ঠিক আছে, আলাদা ভেক্টরের বীজগণিত আছে। সো আজকে আমরা ভেক্টর বীজগণিতে কি কি করা যায়, যোগ বিয়োগ আছে, গুণ আছে, ঠিক আছে। ভাগটা নর্মাল ভাগের মতোই। তো ভেক্টর বীজগণিতে যোগ বিয়োগ আর গুণ। তো আজকে আমরা আলোচনা করতেছি ভেক্টরের যোগ বিয়োগ নিয়ে। এখন আমি তোমাদের যদি বলতে চাই যে ভাইয়া ভেক্টরের যোগ বিয়োগ কয়টা পদ্ধতিতে করা যায়, যদিও আমরা একটা পদ্ধতিই ব্যবহার করব, বাট পদ্ধতি আছে 3টা, ঠিক আছে। তোমাদের সেই 3টা পদ্ধতি আমি জাস্ট একটুখানি লিখে দিতে চাই। সো 1 নাম্বার পদ্ধতি, ঠিক আছে, 1 নাম্বার পদ্ধতি হচ্ছে আমাদের পাদবিন্দু শীর্ষবিন্দু নিয়মে, ঠিক আছে। 1 নাম্বার পদ্ধতি হচ্ছে আমাদের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু নিয়ম। সো 1 নাম্বার পদ্ধতি হচ্ছে আমাদের পাদবিন্দু শীর্ষবিন্দু নিয়ম, ঠিক আছে। শীর্ষবিন্দু, পাদবিন্দু শীর্ষবিন্দুর সাহায্যে 1 নম্বর নিয়ম হচ্ছে আমাদের পাদবিন্দু শীর্ষবিন্দুর সাহায্যে আমরা ভেক্টরকে যোগ করতে পারি। 2 নম্বরে আমরা যেটা করতে পারি, 2 নম্বরে কি পাদবিন্দু শীর্ষবিন্দুর সাহায্যে, 2 নম্বরে হচ্ছে ত্রিভুজ সূত্রের সাহায্যে। 2 নম্বরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি ত্রিভুজ সূত্রের সাহায্যে, বুঝতে পারছো? পাদবিন্দু শীর্ষবিন্দুর সাহায্যে, ত্রিভুজ সূত্রের সাহায্যে। এরপরে দেখো 3 নম্বরে আমরা যেটা করতে পারি সামান্তরিক সূত্রের সাহায্যে, সেটাকে বাংলায় লিখি সামান্তরিক সূত্রের সাহায্যে। সামান্তরিক সূত্রের সাহায্যে।
সো দেখো এইটা জাস্ট আমরা কখন ব্যবহার করব জানো, যখন আমরা চিত্রের সাহায্যে ভেক্টর করব। চিত্রের সাহায্যে মানটার নিয়ে আমাদের কাজ নাই, আমরা চিত্র দিয়ে ভেক্টরের যোগফল টোগফল বুঝাবো, মানে রেখার সাহায্যে আর কি। তো ত্রিভুজ অথবা চতুর্ভুজ, মোট কথা রেখার সাহায্যে যখন আমরা ভেক্টরটা বুঝাবো তখন আমরা পাদবিন্দু শীর্ষবিন্দু এই নিয়মটা ব্যবহার করব, বুঝতে পারছো? আর ত্রিভুজ সূত্র এটাও সেম, যখন জ্যামিতিক উপায়ে আমরা ভেক্টর করব, যখন জ্যামিতিক উপায়ে আমরা ভেক্টর করব, ভেক্টরের যোগ বিয়োগ, তখন ত্রিভুজ সূত্র ব্যবহার করব। বাট এইটা খুবই 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 লেভেলের ইম্পর্টেন্ট, মানে তোমার পুরো ভেক্টর লাইফের এর মতো ইম্পর্টেন্ট জিনিস আর কিছু নেই পুরো ভেক্টর লাইফে, বা তোমার বলতে পারি যে পুরো ফিজিক্সের দুনিয়া আজকে তোমার শুরু হয়েছে না, তো পুরো ভেক্টরটা চলে হচ্ছে এই সামান্তরিক সূত্র দিয়ে। তো এই সামান্তরিক সূত্রের মতো ইম্পর্টেন্ট টপিক তোমার আর ভেক্টর লাইফে আর নাই। তো এই টপিকটারে আমরা খুব ভালো মতো বুঝবো। তো আমরা সিরিয়াল ওয়াইজ এই টপিকগুলো বোঝা শুরু করি। প্রথমেই আসি আমরা পাদবিন্দু শীর্ষবিন্দুর সাহায্যে ভেক্টর কিভাবে যোগ করা যায়। এর আগের ক্লাসে যদি আমরা দেখো তাহলে ভেক্টরকে আমরা তিনভাবে প্রকাশ করা যায়, তাই না? দুইভাবে প্রকাশ করা যায়, আর রেখার সাহায্যে আর হচ্ছে অক্ষরের সাহায্যে। তো রেখার সাহায্যে যদি আমরা ভেক্টরকে প্রকাশ করি তো এইভাবে আমরা একটা রেখা আঁকি, ঠিক আছে? তো এটাকে আমরা বলি হচ্ছে ভেক্টর। তো এখানে ভেক্টরের আমরা এটা দিক নির্দেশ করে, আর এখানে ধরো আমরা মান বলে দিতেছি 5 নিউটন। তো এইভাবে আমরা একটা ভেক্টরকে রেখার সাহায্যে প্রকাশ করি। তো রেখার সাহায্যে যখন প্রকাশ করি তখন এইটারে আমরা বলি কি বলতো, পাদবিন্দু। এইটারে আমরা এই বিন্দুটাকে বলি আমরা হচ্ছে পাদবিন্দু, ঠিক আছে? এবং এই যে বিন্দুটা আছে এইটারে আমরা বলি হচ্ছে শীর্ষবিন্দু। এই বিন্দুটাকে আমরা কি বলতেছি ভাইয়া? এইটারে বলতেছি আমরা শীর্ষবিন্দু। তো এই পাদবিন্দু এবং শীর্ষবিন্দুর সাহায্যে আমরা ভেক্টরকে যোগ করতে পারি। তাহলে ভেক্টর যোগের পাদবিন্দু শীর্ষবিন্দু নিয়মটা আমাদের কি বলে? এই পাদবিন্দু শীর্ষবিন্দু নিয়ম বলে, মনে করো তুমি একটা ভেক্টর আছে, এই যে এটা একটা ভেক্টর, মনে করো এই একটা ভেক্টর হচ্ছে এ, আর আরেকটা ভেক্টর মনে করো এইভাবে আছে, এটা হচ্ছে মনে করো আরেকটা ভেক্টর, এই ভেক্টরটা মনে করো বি, আরও একটা ভেক্টর আছে, মনে করো আরেকটা ভেক্টর হচ্ছে এরকম, এই ভেক্টরটার নাম হচ্ছে গিয়ে সি। তো এখন তুমি এ প্লাস বি প্লাস সি করতে চাও, মনে করো তুমি যে এ প্লাস বি প্লাস সি এটা সমান সমান কত হবে, এটা তুমি বের করতে চাও, মানে তিনটা ভেক্টরের যোগফল বের করতে চাও। তো পাদবিন্দু শীর্ষবিন্দু নিয়ম আগেই বলছি যে এটা মান বের করা যায় না এটা দিয়ে, ঠিক আছে? মান যদিও জ্যামিতিক উপায়ে বের করা যায়, বাট মানে আমরা ওয়াইডলি এটাকে ইউজ করি না। এটা জাস্ট জ্যামিতিক উপায়ে দুই বা ততোধিক ভেক্টরকে মানে পাদবিন্দু বা রেখার সাহায্যে ভেক্টরের যোগফল বোঝানোর জন্য এই পাদবিন্দু শীর্ষবিন্দু নিয়মটা আমরা ব্যবহার করি, শুধুমাত্র রেখার সাহায্যে ভেক্টরকে, মানে এরকম রেখার সাহায্যে ভেক্টরের যোগফলকে প্রকাশ করার জন্য। বাট ভেক্টরের মান এবং দিক নির্ণয় যত কিছু আছে, মান নির্ণয়, সেই মান নির্ণয়টা আমরা করি সামান্তরিক সূত্র দিয়ে, সেটা আমরা সামনে শিখব। সো দেখো পাদবিন্দু শীর্ষবিন্দু নিয়মটা হচ্ছে দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু, একটার শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু, এবং অপরটার শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু, এবং দ্বিতীয়টার শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু। বুঝতে পারছো? প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যদি আমরা ভেক্টর একটা ড্র করি তাহলে সেটা আমাদের হচ্ছে এই ভেক্টরগুলোর যোগফল নির্দেশ করবে। এটার মানে কি দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম ভেক্টর, আমরা এ প্লাস বি প্লাস সি করতে চাই পাদবিন্দু শীর্ষবিন্দু নিয়মে। তাহলে আচ্ছা এটা তো বুঝছো তাই না, কোনটা পাদবিন্দু কোনটা শীর্ষবিন্দু এটা বুঝছো না? তো এটা আমি হচ্ছে মুছে দিচ্ছি, ঠিক আছে? সো আচ্ছা মুছে দিব, ওকে সাইড করে রেখে দিই। সো অনেকে আবার নোট নিয়ে বসে না। আচ্ছা পড়ার সময় না সব সময় নোট নিয়ে বসবা, বুঝতে পারছো? নোট নিয়ে বসা ছাড়া কেউই বসবা না, কারণ আমি যতই বলি এই যে ক্লাস লেকচার তোমাদের ইয়েতে ওয়েবসাইটে দিয়ে দিব, কিন্তু আসলে তোমার নিজের লেখার মতো পাওয়ারফুল আর কোনো কিছুই নাই। সো নিজে যত লিখবা আলটিমেটলি আমি তোমাদের সব সময় বলি পড়ার চেয়ে লিখবা বেশি, এক্সামে ভালো করার ট্রিক্স এইটা। তো এক্সামে তুমি পড়া দিতে যাবা না যে ভাই আমি পড়া দিতেছি স্যার আমার থেকে পড়া নেন, এক্সামে কিন্তু তুমি লিখতে যাবা। তাহলে পড়ার চেয়ে বেশি কি করবা, লিখবা। দেখবা কি যে একটা স্টুডেন্ট বেশি পারে না কিন্তু রেজাল্ট ভালো করে, ওর কারণ কি? কারণ ও পড়ার চেয়ে লিখে বেশি, ঠিক আছে? আর এক্সামে কিন্তু লিখতে হয়, যে যত ভালো লিখতে পারবে তার রেজাল্ট তত ভালো, পারুক আর না পারুক, বুঝছো? তো লিখবা, সবসময় লিখবা। তো এখান থেকে দেখো আমাদের দেখো দুইটি ভেক্টরের যোগের ক্ষেত্রে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু সরল রেখা দিয়ে যোগ করলে সরল রেখাটির দৈর্ঘ্য ভেক্টর দুটির মান নির্দেশ করে, ঠিক আছে? আর লব্ধির দিক হয় প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে। এই জিনিসটা আমি তোমাদের বুঝাই। তাহলে কি করব, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, তাহলে প্রথম ভেক্টরটা কি এ না,
এই, তো এটার শীর্ষবিন্দু কোথায়? এখানে। তো এই প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করব। তো দ্বিতীয় ভেক্টরের কি পাদবিন্দু না? তো এই ভেক্টরটারে ধরো এখানে এনে আমি জাস্ট এইভাবে বসাই দিলাম। এই হচ্ছে আমাদের মনে করো বি, ঠিক আছে? প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের কি পাদবিন্দু। সেমভাবে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুতে আমরা তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দু দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলাম পাদবিন্দু স্থাপন। তাহলে এই যে ভেক্টরটা, এটা হচ্ছে আমাদের কি সি, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কি সি ভেক্টর। এখন এই তিনটার যোগফল কি হবে দেখো তো। এই যে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টর, মানে প্রথম ভেক্টর আর শেষ ভেক্টর নেবে। এটা প্রথম ও দ্বিতীয় হতে পারে, তৃতীয় চতুর্থ যাই হোক, যদিও এখানে প্রথম আর দ্বিতীয় দিয়ে লেখা, বাট এটা যে কোনো কিছু হতে পারে। দেখো প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু সরল রেখা দিয়ে যোগ করবে। এখানে দ্বিতীয় না হয়ে শেষ ভেক্টর হইতে পারে, যে কোনো ভেক্টর হইতে পারে। তাহলে আমরা জাস্ট প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টর, দ্বিতীয় ভেক্টর হলে এটা বলতাম, আমরা এখন বলবো শেষ ভেক্টরের পাদবিন্দুকে সরল রেখা দিয়ে যদি আমি যোগ করে দিই, সরল রেখা দিয়ে যদি আমি যোগ করে দিই, ঠিক আছে, সরল রেখা দিয়ে যদি আমি এটাকে যোগ করে দিই, তাহলে করলাম সরল রেখা দিয়ে যোগ। তাহলে এইটা হচ্ছে আমাদের এই ভেক্টর দ্বয়ের যোগফলের মান নির্দেশ করে। তার মানটা আমি বলতে পারি যে আচ্ছা এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। আর দিক তো হচ্ছে এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ। তো এইটা কিন্তু ভেক্টর যোগ আকারে আছে, বাট এক্স্যাক্টলি সংখ্যায় মান কত হবে সেটা কিন্তু তুমি অ্যাকুরেটলি বলতে পারবা না, ঠিক আছে। এটা তোমার জ্যামিতিক প্রমাণের মাধ্যমে দূরত্ব বের যেভাবে করে, ঠিক আছে না, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যেভাবে বের করে সেভাবে যদি তুমি বাহুর দৈর্ঘ্য বের করতে পারো তাহলে তুমি ভেক্টরের অ্যাকচুয়াল মানটা পাবা। তো এটা এই যে দেখো এই শেপটা কি অনেক কমপ্লেক্স না? তো এটাকে হচ্ছে তোমার ত্রিভুজ খাটিয়ে 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 এই মানগুলো কিন্তু বের করতে হবে। মানগুলো বের করতে হবে কিভাবে? মানে ত্রিভুজের বা চতুর্ভুজের যেই সূত্রগুলো আছে বা ত্রিকোণমিতি, এগুলো ব্যবহার করে পরে গিয়ে মান বের করতে হবে। সো এখন আমি তোমাকে একটা এক্সাম্পল করাই, তাহলে বুঝতে পারছো পাদবিন্দু শীর্ষবিন্দুর সাহায্যে ভেক্টর যোগফল কিভাবে বের করি। জাস্ট প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, এরকমভাবে যে কয়টা ভেক্টর থাকবে একটা শীর্ষবিন্দুতে আর একটা পাদবিন্দুতে আমরা রাখবো। রেখে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যদি আমরা একটা সরল রেখা টানি, সেই সরল রেখাটা ওই সবগুলো ভেক্টরের যোগফলের মান ও দিক কি করবে? নির্দেশ করবে। বুঝতে পারছো? মান ও দিক নির্দেশ করবে। সো মান অ্যাকুরেটলি সংখ্যায় মানটা আমরা পাবো। ধরো এই যে যদি বলতাম যে আচ্ছা এই দিকে 7 মিটার গেছে, এদিকে 5 মিটার, এদিকে 3 মিটার, তুমি কি এগুলো সবগুলোকে যোগ করে কি এই দূরত্বটা পাবা? তুমি নিজেই বলো 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 পাবা? এটা 7 আর 3 ধরো 10, আর এটা দিচ্ছি 3 13। তোমার কি মনে হয় এইখানে ঘুরে ফিরে হয়েছে 13? এখান থেকে এই বিন্দুতে সোজা কি 13 জীবনে হবে? 13 থেকে কম হবে না। তো এটা কি তুমি অ্যাকুরেটলি হচ্ছে এভাবে যোগ করে বের করতে পারবা না কিন্তু। তো এটা ভেক্টর যোগের মাধ্যমে করতে হয়, ঠিক আছে। যেমন আমি আর জ্যামিতি ব্যবহার করে জ্যামিতিক উপায়ে বাহুর দৈর্ঘ্য যেভাবে বের করি সেভাবেও করা যায়। একটা এক্সাম্পল তোমাদের দেখাই। এক্সাম্পলটা হচ্ছে আমরা প্রশ্ন লিখো। এক ব্যক্তি মনে করো উত্তর দিকে, আচ্ছা উত্তর দিকে বলতে পূর্ব দিকে 5 মিটার, হ্যাঁ, এবং হচ্ছে তোমার উত্তর দিকে 3 মিটার তোমার হচ্ছে স্মরণ হয়, ঠিক আছে। এক ব্যক্তি যাত্রাপথে, লিখো প্রশ্নটা লিখো। সো প্রশ্ন 1, আমরা এখানে কিছু একটা প্রশ্ন তোমাদের করে দেখাই। প্রশ্ন নাম্বার 1 মনে করো, প্রশ্ন 1। সো এক ব্যক্তি তার যাত্রাপথে পূর্ব দিকে 5 মিটার এবং উত্তর দিকে 3 মিটার, পূর্ব দিকে 5 মিটার এবং উত্তর দিকে 3 মিটার পথ অতিক্রম করে। প্রশ্ন হচ্ছে তার স্মরণ কত? স্মরণ কিন্তু একটা ভেক্টর, তাই না? স্মরণ কত?
সো এটা হচ্ছে গিয়ে তোমার প্রশ্ন। সো আমরা যদি একটুখানি এটাকে করতে চাই তাহলে আমরা কিভাবে আঁকবো, আগে দেখো পজ করো, পজ করে নিজে করা ট্রাই করো, পারো কিনা দেখো, পারো কিনা দেখো। সো আমরা জানি এই ডিরেকশনটা হয় আমাদের উত্তর, এই ডিরেকশনটা হয় দক্ষিণ, এই ডিরেকশনটা হয় আমাদের পূর্ব, এই ডিরেকশনটা হয় হচ্ছে আমাদের কি পশ্চিম। এখন বলছে এক ব্যক্তি তার যাত্রাপথে পূর্ব দিকে 5 মিটার, তাহলে আমি মনে করলাম যে এইখান থেকে সে যাত্রা শুরু করছে মূলবিন্দু থেকে। তাহলে মূলবিন্দু থেকে যাত্রা শুরু করে, মূলবিন্দু থেকে মনে করো যাত্রা শুরু করছে, মূলবিন্দু থেকে যাত্রা শুরু করে কোথা থেকে কোথায় গেছে দেখো তো, এই যে এই দিক বরাবর গেছে, ঠিক আছে। তোমার হচ্ছে মনে করো এই যে এই দিক বরাবর গেছে, এইখান থেকে যাত্রা শুরু করছে, এই দিক বরাবর গেছে মনে করো কত মিটার, 5 মিটার। এরপরে কি করছে দেখো তো, উত্তর দিকে 3 মিটার পথ অতিক্রম করে, তারপরে আবার উত্তর দিকে গেছে কতটুকু বলো তো, এই যে উত্তর দিকে গেছে মনে করো 3 মিটার। বুঝতে পারছো? উত্তর দিকে গেছে কয় মিটার ভাইয়া? 3 মিটার। বুঝাইতে পারছি? এই সো এক ব্যক্তি তার যাত্রাপথে কি কি করছে দেখো তো, এক ব্যক্তি তার যাত্রাপথে এই যে পূর্ব দিকে গেছে কয় মিটার, 5 মিটার, পূর্ব দিকে গেছে হচ্ছে 5 মিটার, এবং উত্তর দিকে গেছে কয় মিটার, উত্তর দিকে গেছে হচ্ছে গিয়ে 3 মিটার। পূর্ব দিকে গেছে 5 মিটার, উত্তর দিকে গেছে 3 মিটার। তাহলে তার সরণ কত, সরণ কি বলতো, তার যাত্রাপথের ন্যূনতম দূরত্ব। তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যদি আমরা একটা সরলরেখা ড্র করি তাহলে এটাই হবে কি তার সরণ না। তো এই যে দেখো, এইটা একটা ভেক্টর ছিল, এইটা আরেকটা ভেক্টর ছিল, এই যে দুইটা ভেক্টর, এবং তাদের যে যোগফলটা সেটা কিন্তু এই যে আরেকটা ভেক্টর, ঠিক আছে। সো আমরা এটা পাদবিন্দু শীর্ষবিন্দুর নিয়ম অনুযায়ী দেখছি, এটা 5 মিটার, 3 মিটার। সো এখন তুমি আমাকে বলো যে তাহলে তার সরণ কত হবে যদি এটার মান বের করতে চাই। তো এটা কিন্তু পাদবিন্দু শীর্ষবিন্দু নিয়ম অনুযায়ী হয়েছে, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু আমরা স্থাপন করছি, এরপরে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে একটা সরলরেখা দিয়ে যুক্ত করে দিছি। এই সরলরেখাটা এই দুইটা ভেক্টরের মান ও দিক নির্দেশ করতেছে। এই সরলরেখাটা এই যে দুইটা ভেক্টর ছিল আমাদের প্রথমে যে দুইটা ভেক্টর, সেই দুইটা ভেক্টরের কি করতেছে ভাইয়া, মান ও দিক নির্দেশ করতেছে। এখন আমি কি এই মানটা বের করতে পারবো না? জ্যামিতিক উপায়ে কিন্তু বের করতে পারবো। দেখো তো আমরা দেখতেছি যে এই কোণটা কি সমকোণ, এই কোণটা কি সমকোণ, তাহলে এটা আমাদের কি অতিভুজ না। তাহলে আমরা যদি বের করতে চাই, সুতরাং ব্যক্তির সরণ, আমরা যদি ব্যক্তির সরণ বের করতে চাই আমরা কিন্তু এটা বের করতে পারবো। সো ব্যক্তির সরণ যদি আমরা বের করতে চাই তাহলে সরণ আমাদের কি আসবে বলতো, √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ না, সরণ মানে কি, এই যে এটা কিন্তু আমাদের অতিভুজ, এটা কিন্তু আমাদের কি অতিভুজ, এটা হচ্ছে আমাদের অতিভুজ, এই যে অতিভুজ। তাহলে অতিভুজ সমান সমান ব্যক্তির সরণ অতিভুজ, তাহলে আমাদের কি হবে বলতো, অতিভুজ সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার, দ্যাট মিনস 5 স্কোয়ার প্লাস ভূমি, আমাদের লম্ব স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, আচ্ছা ভূমি স্কোয়ার 5 স্কোয়ার, তো এই তো একই কথা, 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ওকে, সো এখান থেকে আমাদের কত আসবে, 25 আর 9, তাহলে আমাদের কত আসবে বলো তো 25, এখানে আসতেছে আমাদের 25 প্লাস হচ্ছে আমাদের 9। ওকে, তাহলে আমাদের আসতেছে √34 মিটার, এরকম আর কি। বুঝতে পারছো? সো যদিও পাদবিন্দু শীর্ষবিন্দু নিয়মেই দেওয়া আছে, এটা যদিও পাদবিন্দু শীর্ষবিন্দু নিয়মেই দেওয়া আছে, কিন্তু তারপরেও আমরা জ্যামিতিক উপায়ে এইটার মান বের করতে পারলাম। তার মানে আমরা বুঝতেছি যে পাদবিন্দু শীর্ষবিন্দুর মাধ্যমে যদি ভেক্টরকে আমরা প্রকাশ করি, যোগ হবে, তো যোগফলের মান আমাদের বের করতে হবে কি জ্যামিতিক উপায়ে। বুঝতে পারছো? ওকে, সো গেল আমরা পাদবিন্দু শীর্ষবিন্দু নিয়ম দেখলাম। এরপর আমরা দেখবো হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এটাও পাদবিন্দু শীর্ষবিন্দুর মতোই, কিন্তু পাদবিন্দু শীর্ষবিন্দু নিয়মে তোমার একাধিক ভেক্টর থাকতে পারে। বুঝতে পারছো? একাধিক ভেক্টর থাকতে পারে, বাট ত্রিভুজ সূত্রে যেহেতু ত্রিভুজ, তাহলে 3টা বাহু থাকবে, তাহলে ভেক্টর থাকবে কয়টা বলো তো, 3টি। তো এই আমাদের ভেক্টর যোগের এই যে ত্রিভুজ সূত্র বলে যে কোনো ত্রিভুজের, ঠিক আছে, দুইটি একই জাতীয় ভেক্টর, আচ্ছা কোনো ত্রিভুজের কি লিখছে এটা, যদি ত্রিভুজের, হ্যাঁ, যদি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু একই ক্রমে দুইটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির মিলিত ফলের বা যোগফলের মান ও দিক নির্দেশ করবে। এই কথাটা আমি তোমাদের বুঝাই। দেখো, যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, আগে আমি ত্রিভুজটা ড্র করে নিই, আগে আমি তোমাদের হচ্ছে ত্রিভুজটা আগে একটুখানি ড্র করে নিই। তো মনে করো এটা হচ্ছে আমাদের ত্রিভুজের 1 নম্বর বাহু, ঠিক আছে, এটা একটা বাহু। সো মনে করো, আচ্ছা ডিরেক্ট ত্রিভুজই ড্র করি, দাঁড়ো, ডিরেক্ট ত্রিভুজই ড্র করি। মনে করো এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ।
এই যে ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু, ঠিক আছে, সন্নিহিত বাহু কাকে বলে বলো? যদি কোনো ত্রিভুজের সন্নিহিত দুইটি বাহু, এই যে পাশাপাশি যে দুইটা বাহু আছে এদেরকে আমরা কি বলি? সন্নিহিত বাহু। সো এই যে মনে করো এই বাহু আর এই বাহুর সন্নিহিত মনে করো এই বাহু। সো দেখো একই ক্রম আর বিপরীত ক্রম কাকে বলে? আমরা যদি ভেক্টরের ডিরেকশন দিই, এই যে এইটা এই ডিরেকশনে, এইটা এই ডিরেকশনে, আবার এইটা এই ডিরেকশনে, দেখো তো এই যে একটা ক্রম না, একই ক্রম, তাহলে একই ক্রম বোঝায় এটা, বুঝতে পারছো? একই ক্রম, এই যে এইটা এদিকে, এইটা এদিকে, এইটা এদিকে, একই ক্রম বোঝায় এটা। বাট বিপরীত ক্রম বোঝায় কি? মনে করো এটা এদিকে, এটা এদিকে, কিন্তু এইটা গেছে তার উল্টা। এটা যেহেতু এদিকে, এটা এদিকে, এটা আসার কথা কোথায়? নিচের দিকে, বাট এটা গেছে কি উপরের দিকে, ডিরেকশনটা উপরের দিকে। তাহলে এটাকে আমরা কি বলবো? বিপরীত ক্রম। তাহলে মনে করো এটা হচ্ছে কি আমাদের একটা ত্রিভুজ, ঠিক আছে, একটা ত্রিভুজ হচ্ছে আমাদের এরকম ভাবে। আচ্ছা, ত্রিভুজটার আমি একটা নাম দিই, নাম হচ্ছে ধরো এ বি সি। সো একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এসি বা সিএ। ধরো একটা হচ্ছে বাহু হচ্ছে বিসি আর একটা হচ্ছে কি সিএ। এই দুইটা সন্নিহিত বাহু একই ক্রম না? এই যে একই ক্রমে দুইটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করে। মনে করো বিসি, এটা এই ভেক্টরটার আমি বলতে পারি মনে করো পি ধরলাম, ঠিক আছে, আর এই যে সিএ এই ভেক্টরটার আমি ধরলাম হচ্ছে কিউ। তাহলে এই যে একটা ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু বিসি ও সিএ একই ক্রমে আছে, এরা একই ক্রমে দুইটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করতেছে। এই যে লব্ধির মান মনে করো হচ্ছে পি, হ্যাঁ, আর দিক তো হচ্ছে আমাদের বি থেকে সি বরাবর, এটা আমরা ধরে নিতে পারি। বা এটা আমরা চাইলে স্মল লেটার, আচ্ছা স্মল লেটার দিয়ে আমরা মান প্রকাশ করি, মনে আছে? সো এটা ধরে নেওয়া আমাদের হচ্ছে পি, আর এটা ধরে নেওয়া হচ্ছে আমাদের কিউ। স্মল লেটার লিখি, ক্যাপিটাল লেটার না। এটা হচ্ছে আমাদের পি আর এটা হচ্ছে কিউ। তাহলে এই যে একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু বিসি আর সিএ, একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু বিসি আর সিএ একই ক্রমে আছে, একই ক্রমে এই যে দুইটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করতেছে। তাহলে এদের যোগফল পাদবিন্দু শীর্ষবিন্দু নিয়ম অনুযায়ী কী হবে বলো তো? এই পয়েন্ট থেকে এই যে এই ডিরেকশনে না, পাদবিন্দু শীর্ষবিন্দু নিয়ম অনুযায়ী তো ত্রিভুজ জাস্ট এই পাদবিন্দু শীর্ষবিন্দুরই জাস্ট একটা বিবৃতি ত্রিভুজ সূত্র। খালি পাদবিন্দু শীর্ষবিন্দুতে আমাদের হচ্ছে একাধিক বাহু থাকে আর এখানে বাহু থাকে হচ্ছে তিনটা। তাহলে দেখো কোনো ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুইটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করলে, ঠিক আছে, এদের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে, তৃতীয় বাহুটি এটা মনে করো আমরা পি কিউ, এটার নাম দিলাম হচ্ছে মনে করো আর। তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুইটির মিলিত ফলের বা লব্ধির মান ও দিক নির্দেশ করবে, বুঝতে পারছো? এই যে দেখো, যদি কোনো ত্রিভুজের সন্নিহিত দুইটি বাহু একই ক্রমে দুটি একই জাতীয় ভেক্টরকে নির্দেশ করে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই যে একই ক্রমে দুটি একই জাতীয় ভেক্টরের মান ও দিক নির্দেশ করতেছে, ঠিক আছে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দ্বয়ের লব্ধির বা মিলিত ফলের মান ও দিক নির্দেশ করবে। দেখো তো এই যে পি কিউ আর এটা হচ্ছে কি আর। তাহলে আমরা বলতে পারি যে, আমরা কি বলতে পারি বলো তো? এখান থেকে আমরা বলতে পারি যে পি প্লাস কিউ, এখান থেকে আমাদের এই যে পি প্লাস কিউ এই দুইটার যোগফল কার সমান আসতেছে বলো তো? আর এর সমান। আচ্ছা, এইভাবে আমরা চাইলে লিখতে পারি, ঠিক আছে। চাইলে আমরা আরেকভাবে লিখতে পারি, দেখো চাইলে আমরা আরেকভাবে লিখতে পারি। সেটা কিভাবে? দেখো এই যে আমরা যদি এবিসি দিয়ে লিখি, তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? বিসি প্লাস সিএ। এই যে একটা জিনিস মনে রাখবা, এইভাবে যখন আমরা রেখার সাহায্যে ভেক্টর প্রকাশ করব, যে দিক থেকে যে দিক ভেক্টর গেছে সেই দিকের বিন্দুগুলো নিতে পারবে। তুমি যদি বিসি লেখো তার মানে এই ভেক্টরটা সঠিক, আর তুমি যদি এই যে এইভাবে লেখো বিসি লিখো, এটা সঠিক আছে যেভাবে ডিরেকশন আছে। বাট তুমি যদি সিবি লেখো তাহলে এই ভেক্টরটা কিন্তু কি হয়ে যাবে বলো তো? মাইনাস হয়ে যাবে। কেন? কারণ বিসি দিয়ে আমরা যেই দিক সেই দিককে বুঝাই, কিন্তু তুমি যদি এই বিন্দুটাকে ঘুরাইয়া দাও তাহলে ভেক্টরটা কি হয়ে যাবে বলো তো? নেগেটিভ হয়ে যাবে। তাহলে বিসি এর ডিরেকশন এইটা, বাট সিবি এর যে ডিরেকশন আছে, সিবি এর ডিরেকশন কিন্তু তার উল্টা দিকে। তো এখন যদি আমি এটাকে লিখতে চাই তাহলে আমাকে এভাবে লিখতে হবে, মনে করো বিসি ভেক্টর যেদিকে, তাহলে তার উল্টা দিকে যদি আমি সিবি লিখি তাহলে সিবির আগে আমাদের একটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে, তখন ভেক্টর দুইটাকে আমরা সমান লিখতে পারবো। তাহলে বিসি যেহেতু এই ডিরেকশন আছে, আমরা এই ভেক্টরটাকে বিসি লিখবো। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি বলতো? বিসি প্লাস সিএ। দেখো আমরা এখানে কি লিখতে পারি? বিসি ভেক্টর প্লাস হচ্ছে আমাদের সিএ ভেক্টর, বিসি প্লাস সিএ ইকুয়াল টু হচ্ছে আমাদের বিএ। তাই বুঝতে পারছো? বিসি বি থেকে সিতে গেছি, সি থেকে এতে গেছি, বিসি প্লাস হচ্ছে সিএ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বলতো? বিএ। ওকে, সো এটাই হচ্ছে আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, বিসি প্লাস সিএ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বলতো? বিএ। এখন আমরা চাইলে এই জিনিসটাকে আবার এভাবে লিখতে পারি। দেখো এই যে বিসি প্লাস সিএ ইকুয়াল টু মাইনাস এবি,
বি এ আর হচ্ছে বি এর অপোজিট, যদি বি এ কে আমরা এবি লিখি তাহলে মাইনাস এবি। তো এখান থেকে আমরা আরও লিখতে পারি, আচ্ছা এই জিনিসটা তো আমরা লিখতে পারি, এটা আমরা দেখলাম। এখান থেকে আমরা আরও কি লিখতে পারি বলো তো? এখান থেকে আমরা আরও লিখতে পারি যে বিসি প্লাস সিএ প্লাস এবি ইকুয়াল টু হচ্ছে 0। ত্রিভুজ সূত্র থেকে এই একটা জিনিস লেখা যায়, এমসিকিউতে অনেক আসে এগুলো, বুঝছো? আচ্ছা এই জিনিসটাকে যদি না ঘুরাই আরেকভাবে এভাবে লেখা যায় যে হচ্ছে আমাদের বিসি প্লাস হচ্ছে আমাদের সিএ মাইনাস বিএ ইকুয়াল টু হচ্ছে 0। এভাবেও কিন্তু হইতে পারে। তো বিভিন্নভাবে এভাবে ত্রিভুজ সূত্র দিয়ে কিন্তু আসতে পারে। সেমভাবে এখান থেকে তুমি কি লিখতে পারো? সেমভাবে এখান থেকে লিখতে পারো হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মাইনাস আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কি 0। এভাবেও লেখা যায়, বা তুমি ডান বাম করে কিন্তু এই ভেক্টরগুলোকে এভাবে প্রকাশ করতে পারবা। সো এটাই হচ্ছে আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ঠিক আছে? দুইটি কোন ত্রিভুজের সন্নিহিত দুইটা বাহু যদি একই ক্রমে কোনো ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তৃতীয় ভেক্টরটি বিপরীত ক্রমে ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আশা করি বুঝতে পারছো না? ওকে, এরপর হচ্ছে নেক্সট ক্লাস আমরা দেখি হচ্ছে সামান্তরিক সূত্র। খুবই 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 ইম্পর্টেন্ট। তাহলে ভেক্টর যোগের 3 নাম্বার সূত্রটা কি আমাদের ভাইয়া? সামান্তরিক সূত্র। এই সূত্রটা এত বেশি ইম্পর্টেন্ট, ইউ ক্যান্ট ইমাজিন কত বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমার লাইফের মানে প্রত্যেকটা পদক্ষেপে এই সূত্রটা লাগবে। ওকে, চলো খেলা শুরু করি। তার আগে আমি তোমাদের একটা কাজ করতে বলবো, ঠিক আছে? খুবই ছোট্ট একটা কাজ। সেটা হচ্ছে মনে করো এখানে একটা পাথর আছে, ঠিক আছে? এখানে একটা কি আছে? পাথর। এই পাথরটাকে বা একটা সুতা, ঠিক আছে? এই পাথরটাতে ধরো এই বিন্দুতে এখানে এই একটা পয়েন্ট, এটা মনে করো একটা ছিদ্র আছে এই পাথরটাতে, এখানে একটা ধরো ছিদ্র বা যাই আছে, এখানে একটা সুতা বেঁধে তোমার এক বন্ধুকে এখানে দাঁড় করায় দিবা। মনে করো এখানে দাঁড় করায় দিবা। এই হচ্ছে গিয়ে তোমার বন্ধু, ধরো সুতা ধরার লেগে দাঁড়ায় আছে। তোমার এক বন্ধুকে এখানে দাঁড় করায় দিবা, তোমার আরেক বন্ধুকে এখানে দাঁড় করায় দিবা, বা তোমার আরেক বন্ধু বা ছোট ভাই যে কেউ হোক তারে মনে করো এখানে দাঁড় করায় দিবা। দাঁড় করায়া তারপরে এখানে সুতাটা বেঁধে ওর হাতে একটা সুতা দিয়ে দিবা। মনে করো ও সুতাটা ধরলো, ঠিক আছে? তোমার আরেক বন্ধু বা ছোট ভাই যেই হোক ওর হাতেও একটা সুতা ধরায় দিলা। মনে করো এও সুতাটা ধরে এবার পাথরটাকে টানতে বলবা, দুইজনকে টানতে বলবা। তো ও যেটা দিবে সেটা হচ্ছে কি? বল দিবে। সেটা হচ্ছে বল। তোমার এই বন্ধু যেটা দিবে সেটা হচ্ছে বল। তাহলে বলকে প্রকাশ করা হচ্ছে এফ দিয়ে। এটা একটা ভেক্টর। সো এটা একটা কি? ভেক্টর। সেম ভাবে তোমার এই বন্ধু যদি টান প্রয়োগ করলে সেটাকে আমরা একটা কি বলি বলো তো? বল বলি না? সো এখানেও তোমার ও প্রয়োগ করবে কি বলো তো? বল। ও প্রয়োগ করবে হচ্ছে বল, প্রকাশ করবো আমরা কি দিয়ে? এফ দিয়ে। তো দুইজনেই বল প্রয়োগ করতেছে, বলের মান সমান অথবা যাই হতে পারে। এফ মনে করো ও দিতেছে 10 নিউটন আর ও দিতেছে মনে করো 8 নিউটন, বা দুইজনের সমান বলও দিতে পারে, ঠিক আছে? তো ধরে নিচ্ছি একজন দিচ্ছে 10 নিউটন আরেকজন দিচ্ছে 8 নিউটন। তুমি আমারে বলো এই পাথরটা ওর দিকে চলে যাবে নাকি মাঝ বরাবর যাবে? মাঝ বরাবর, একদম মাঝ বরাবর হইতে পারে, অথবা যেহেতু ওর বলটা একটু বেশি তাহলে ওর দিকে একটুখানি বেঁকে এইভাবে যাবে। কোন ভাবে যাবে তুমি আমারে বলো। তাহলে এই পাথরটা কোন দিকে যাবে বলো? এটা হচ্ছে আমাদের পাথরের ডিরেকশন। সো এটা কার ডিরেকশন? এটা হচ্ছে আমাদের পাথরের ডিরেকশন। একটুখানি আমাকে বলো যে তুমি একটা পাথরকে দুই বন্ধু মিলে দুই দিকে টানতেছো। একটা পাথরকে কি করতেছো? দুই বন্ধু মিলে দুই দিকে টানতেছো, ঠিক আছে? দুই বন্ধু মিলে যেহেতু দুই দিকে টানতেছো, তাহলে পাথরটা কোথায় যাবে বলো তো? মাঝ বরাবর যাবে না? এই জিনিসটা কি ফিল করা যায় যে একটা পাথর দুই দিকে একটা বিন্দুতে বেঁধে দুই বন্ধু দুই দিকে টানতেছে, তাহলে পাথরটা মাঝখানে যাবে? অবশ্যই যাবে। তোমার যদি মনে হয় আজকে ক্লাস শেষে তুমি গিয়ে এক্সপেরিমেন্ট করে দেখবা প্রথম বন্ধুর দিকেও যাবে না, দ্বিতীয় বন্ধুর দিকেও যাবে না, পাথরটা কোন বরাবর চলে যাবে? মাঝ বরাবর চলে যাবে। এটাই হয়। তার মানে এখন দেখো, এই যে তোমার বন্ধুর প্রযুক্ত বল যদি হয় এরকম, আর আরেক বন্ধুর প্রযুক্ত বল যদি হয় এরকম, ঠিক আছে? তো এটা দিয়ে আমি কি একটা সামান্তরিক বানাইতে পারি না? এই যে এটা মনে কর, আচ্ছা দেখো ভেক্টরের কিছু নীতি আছে, ঠিক আছে? সেই নীতিগুলোর ভেতরে যদি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয়
তাহলে ভেক্টরগুলোকে তোমার হচ্ছে মানে অবস্থান বিনিময় করা যায়। বুঝতে পারছো? আমি তোমাকে বলি যে এইটা যদি হচ্ছে সমান্তরাল হয়, তাহলে এইটা যদি হচ্ছে এই বরাবর একটা 5 নিউটন মানের ভেক্টর বলায়, তাহলে এটা এটাকে তুমি শিফট করতে পারবা। এই 5 নিউটন বলকে এই বরাবরই তুমি আবার এখানে লিখতে পারবা। কেমনে লিখতে পারবা দেখো তো। তুমি এই 5 নিউটনকে শিফট করে ধরো এখানে নিয়ে আসছো। তুমি আমাকে বলো তো এইটার কি মানের পরিবর্তন হয়েছে? না হয় নাই ভাইয়া। দিকের পরিবর্তন হয়েছে? না হয় নাই। তাহলে ভেক্টরটা কি পরিবর্তন হবে? তুমি বলতে পারো যে ভাই এটা যে সামনে চলে আসছে, সামনে চলে আসছে, সামনে চলে আসা মানে কি? উত্তর দিকে দক্ষিণ দিকে মানে দিক পরিবর্তন করা। দিক পরিবর্তন তুমি কিভাবে বলতে পারতা যে এখান থেকে আইসা ধরো এখানে আইসা এই বরাবর গেছে, 5 নিউটনই আছে, বলের মান ধরো 5 নিউটনই আছে, বাট দিকটা কি হয়ে গেছে মনে করো এই বরাবর না থেকে উপরের দিকে উঠে গেছে। তো তুমি বলতে পারো যে ভাই এখানে তো দিকের পরিবর্তন হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি এখানে দিকের পরিবর্তন হয়েছে, বাট এই ভেক্টর আর এই ভেক্টর সমান্তরাল, তাহলে আমি এই ভেক্টরটাকে ধরে এখানে নিয়ে আনলাম। তাহলে এই 5 নিউটনের জায়গায় ও 5 নিউটনই আছে এবং দিক যেদিকে বোঝাচ্ছিল সেদিকেই বোঝাচ্ছে। তাহলে তুমি ওকে বলো তো ভেক্টরের মান বা দিক কোনোটার পরিবর্তন হয়েছে? হয় নাই কিন্তু। সেম ভাবে আমি যদি আবারও এই ভেক্টরটারে ধরে এখানে নিয়ে যাই, এই ভেক্টরটারে ধরে এখানে নিয়ে যাই, এটাও 5 নিউটন রাখি, তুমি আবারও বলো তো মান আর দিক কোনোটার পরিবর্তন হয়েছে? এটাকে ধরে জাস্ট উপরে নিয়ে গেছি। সো দিক মনে করো এটা উত্তর, বা এটাও ধরো পূর্ব দিকই বোঝাচ্ছে, এবং মান যতটুকু ছিল ততটুকুই আছে, মানও পরিবর্তন করি নাই, দিকও পরিবর্তন করি নাই, জাস্ট ভেক্টরটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করছি। তো এই শিফটটা অবশ্যই করা যাবে, তাহলে সেই ক্ষেত্রে মান আর দিক কোনোটাই পরিবর্তন হবে না। তার মানে দেখো এই যে এটারে আমরা ধরো, আচ্ছা এটারে F1 ধরি আর এটারে ধরো F2 ধরি, তাহলে এটারে আমরা ধরতে পারি হচ্ছে F1 ভেক্টর, এটাকে ধরতে পারি আমরা কি F2 ভেক্টর। তার মানে আমরা আসলে কি দেখতে পাইতেছি বলতো? কি দেখতে পাইতেছি যে F1 আর এখানে আচ্ছা এটা F2 না, এটা যদি F1 হয় তাহলে এই যে এই জিনিসটারে তো জাস্ট শিফট করছি, তাহলে এটাও কি হবে বলতো? F1। সেম ভাবে এই ভেক্টরটা যদি F2 হয় তাহলে এই ভেক্টরটাও হবে কি বলতো? F2। কিচ্ছু করি নাই, জাস্ট এই যে ভেক্টরটা এটাকে ডুপ্লিকেট করে এখানে নিয়ে গেছি, এই যে ভেক্টরটা এটা ডুপ্লিকেট করে এখানে নিয়ে গেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সামান্তরিক হয়েছে। আর এই লব্ধিটা জানি কোন বরাবর আসছে বলতো? এই যে কর্ণ বরাবর আসছে। লব্ধিটা আসছে হচ্ছে কর্ণ বরাবর। এই যে দেখো, এখান থেকে যদি আমি একটা সামান্তরিক বানাইতে চাইতাম, এখান থেকে এই যে এটা থেকে যদি আমি একটা সামান্তরিক বানাইতে চাইতাম, এই ভেক্টরটা সমান একটা ভেক্টর নিতাম কোন বরাবর? এই বরাবর। এই ভেক্টরটার একটা সমান ভেক্টর নিতাম কোন বরাবর? এই যে এই বরাবর। তাহলে একটা সামান্তরিক হয়ে যেত, আর এইটা হচ্ছে আমাদের সেই সামান্তরিকের কর্ণ হইতো, যদিও একটু বাঁকা হয়েছে, বাট আমি যদি একদম অ্যাকুরেট করে আঁকতে চাই, তাহলে সামান্তরিকের কর্ণ মনে করো এই পর্যন্ত। সো এই ভেক্টরটা মনে করো যে এই যে এই ভেক্টরটা, ঠিক আছে, মনে করো যে এই ভেক্টরটার সমান্তরাল করে যদি আমি আঁকি তাহলে একটা ভেক্টর হবে কোথায়? এখানে, ঠিক আছে। আর এই ভেক্টরটার সমান্তরাল করে যদি আঁকি একটা ভেক্টর হবে কোথায়? এখানে। তাহলে এখানেও একটা কি ফর্ম হয় বলতো? সামান্তরিক ফর্ম হয় না? আর এই যে এটা কি সামান্তরিকের কর্ণ নির্দেশ করে না? এটা আমাদের কি সামান্তরিকের কর্ণ নির্দেশ করে না? এই কাহিনীগুলা বুঝতে পারছো? বলো, এই কাহিনীটা বুঝতে পারছো? কাহিনীটা যদি বুঝে থাকো তাহলে এবার আমি তোমাকে সামান্তরিক সূত্রটা বুঝাই। সামান্তরিক সূত্রটা হচ্ছে, যদি একটি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দুতে, তাহলে আগে এটা বোঝানোর জন্য আগে আমরা একটা সামান্তরিক ড্র করে নিই, ঠিক আছে? একটা সামান্তরিক ড্র করে নিই। মনে করো এটা হচ্ছে সেই আমাদের সামান্তরিক, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেই সামান্তরিক, লাল কালির, আচ্ছা কালো কালির কলমই থাক, ওইটা হচ্ছে আমাদের সেই সামান্তরিক। তাহলে যদি একটি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দুতে, তো এটা একটা সামান্তরিক, এটা মনে করো হচ্ছে একটা কৌণিক বিন্দু। তো যদি একটি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দুতে অঙ্কিত দুইটি সন্নিহিত বাহু দ্বারা, তাহলে এই যে সামান্তরিকের কৌণিক বিন্দু, এটা হচ্ছে একটা সন্নিহিত বাহু আর এইটা আরেকটা সন্নিহিত বাহু। যদি কোনো সামান্তরিকের কৌণিক বিন্দুতে অঙ্কিত সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর, এই যে কণা বলতে এখানে আমরা যে পাথরটা নিছি না, এটাই মনে করো একটা কণা, তাহলে কোনো কণার উপর একই সাথে এককালীন ক্রিয়াশীল, একই সাথে কাজ করতে হবে। দেখো দুই বন্ধুকে একই সাথে টানতে হয়েছিল না? তাহলে দুই বন্ধুকে কি একই সাথে টানতে হয়েছিল। তাহলে একই সাথে কোনো সামান্তরিকের কৌণিক বিন্দুতে অঙ্কিত সন্নিহিত বাহু দ্বারা যদি কোনো কণার উপর এককালীন ক্রিয়াশীল, এই কথাটার মানে হচ্ছে একই সাথে বল দুইটা ক্রিয়া করতে হবে, এককালীন ক্রিয়াশীল দুইটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে আমাদের সামান্তরিক একটা কৌণিক বিন্দু, সেই বিন্দুতে আমাদের যদি দুইটা ভেক্টর, এই যে একটা ভেক্টর মনে হচ্ছে পি আর একটা ভেক্টর হচ্ছে কি কিউ, ঠিক আছে? পি আর হচ্ছে আমরা এটাকে স্মল কিউ দিই, এটাকে আমরা হচ্ছে স্মল কিউ দিই, ঠিক আছে? স্মল কিউ দিই। যদি কোনো সামান্তরিকের কৌণিক বিন্দুতে অঙ্কিত সন্নিহিত দুইটা বাহু, সেই বাহু দুইটার আছে আমরা একটা নামও দিয়ে দিই,
এটা মনে করো এ বি, এটার নাম দিলাম হচ্ছে সি, এটার নাম দিলাম হচ্ছে ডি। সামুদ্রিকের সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর ক্রিয়াশীল এককালীন দুইটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা হয়। এককালীন মানে কি, একই সাথে দুইটা বল প্রয়োগ করতে হবে। যেমন তোমার বন্ধু দুইজনে কি একইভাবে টানতে হইতো, ঠিক আছে, এমন না যে একজন আগে টানছে একজন পরে টানছি, দুইজনকে একই সাথে বল প্রয়োগ করা লাগতো। তাহলে এই একই পাথরের উপর একই সাথে বল প্রয়োগ করা লাগতো, বুঝতে পারছো? তাহলে এই যে আমাদের বুঝতে পারতেছি যে একটা সামুদ্রিকের দুইটি সন্নিহিত বাহুতে আমরা যদি হচ্ছে এককালীন ক্রিয়াশীল দুইটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়, তাহলে এই যে সামন্তরিকের কর্ণটা থাকবে না, এই যে সামন্তরিকের কর্ণ যেটা থাকবে, এইটা হচ্ছে আমাদের কি সামন্তরিকের কর্ণ। এই সামন্তরিকের কর্ণটি ভেক্টর দুটির মিলিত ফলের বা লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে পি আর কিউ, মনে করো এটা একটা সামন্তরিক, সেই সামন্তরিকের দুইটা বাহু, সেটা হচ্ছে পি আর কিউ। এই পি আর কিউ বাহুকে আমরা কি করতেছি, কোনো কণার উপর এককালীন ক্রিয়াশীল দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করতেছি, ঠিক আছে। তাহলে এই যে পি ভেক্টর দিয়ে আমরা এ বি বরাবর কোনো একটা ভেক্টর নির্দেশ করছি। যেমন এখানে কি ছিল, বল, একটা বল থাকতে পারে, সরণ থাকতে পারে, ত্বরণ থাকতে পারে, যে কোনো একটা ভেক্টর থাকতে পারে, ঠিক আছে। তাহলে কোনো কণার উপর এককালীন ক্রিয়াশীল দুটি ভেক্টরের এই যে মানও নির্দেশ করলাম, এবং দিক হচ্ছে একটা এবি বরাবর, একটা হচ্ছে কি এডি বরাবর, আর মান হচ্ছে মনে করে পি আর কিউ। তাহলে এককালীন ক্রিয়াশীল দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়। তাহলে ওই ভেক্টরের যে কর্ণটা থাকবে, এই যে এটা হচ্ছে আমাদের সেই ভেক্টরের কর্ণ, এই কর্ণটা, আচ্ছা এই কর্ণটাকে হচ্ছে আমরা ক্যাপিটাল আর দিয়ে লিখতে পারি, যেহেতু আমাদের এটা ভেক্টরের যোগফল, মিলিত যোগফল। এই যে দেখো, তাহলে ওই ভেক্টরের কর্ণটি ভেক্টর দুইটির যোগফল বা লব্ধির মান ও দিক নির্দেশ করবে। যেমন এই যে F1 আর F2 এর লব্ধি, এই যে আর, মনে করো এই যে আর, এই যে কর্ণ বরাবর, এটার আমরা কি বলতে পারি, আর বা রেজাল্টেন্ট। লব্ধির ইংলিশ হচ্ছে রেজাল্টেন্ট, যার কারণে এখানে আমরা কি লিখি, আর। তাহলে পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, একটা বিন্দুতে ক্রিয়া করতেছে। পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, একটা বিন্দুতে একই সাথে দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে, তাহলে এদের লব্ধি হবে ওই দুইটা ভেক্টর নিয়ে যে সামন্তরিক গঠিত হয়েছে সেই সামন্তরিকের কর্ণের সমান। তাহলে এই কর্ণটা ভেক্টর দুটির যোগফল বা মিলিত ফলের মান ও দিক নির্দেশ করবে। সো এটা যদি কিউ হয় তাহলে এটাও আমাদের কি হবে, কিউ ভেক্টর। আর এটা যদি পি হয় তাহলে এটাও হচ্ছে আমাদের কি, পি ভেক্টর। ভেক্টরের সামন্তরিক সূত্রটা বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? বলো সামন্তরিক সূত্র কি বলে? কিছুই বলে না। যদি একটি সামন্তরিকের কোনো কৌণিক বিন্দুতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা, যে আমরা একটা সামন্তরিকের যেটা কৌণিক বিন্দু দুটি সন্নিহিত বাহু কল্পনা করি, তাহলে কোনো কণার উপর এককালীন ক্রিয়াশীল সমজাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়, তাহলে আমরা ওই বিন্দুতে অঙ্কিত সামন্তরিকের যে কর্ণটা আছে, ওই কর্ণটা ভেক্টর দুটির মিলিত ফলের বা লব্ধির মান ও দিক নির্দেশ করবে, সেটা আমরা বুঝলাম। তো এখানে এটা শর্ত কি? শর্ত হচ্ছে দেখো তিনটা। প্রথম শর্ত হচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দুতেই বল ক্রিয়া করতে হবে, ঠিক আছে, একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করতে হবে, এবং হচ্ছে একই সাথে ক্রিয়া করতে হবে, দুটি বল একই সাথে ক্রিয়া করতে হবে, একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করতে হবে, বুঝতে পারছো? তাহলে এই দুইটার যে হচ্ছে লব্ধি সেটা হচ্ছে আর বরাবর পাওয়া যাবে। তো এখন মনে করো এই দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, ঠিক আছে। এখন এই ভেক্টরের যে লব্ধিটা, এই যে লব্ধিটা, সেটা পি এর সাথেও একটা, আচ্ছা এখন দেখো এই ভেক্টরটা, এই যে এই ভেক্টরটা একটা দিক উৎপন্ন করছে, বা এখানেও চিন্তা করো। তো এখন এই দিকটা কার সাপেক্ষে বলবো বলো? তোমার বন্ধুর বলের সাপেক্ষে দিক হইতে পারে, প্রথম বন্ধুর বলের সাপেক্ষে দিক হইতে পারে, দ্বিতীয় বন্ধুর বলের সাপেক্ষে হইতে পারে। মানে তুমি বলতে পারো যে আমার বন্ধু যেদিকে টানছে তার সাথে এত ডিগ্রি কোণ করে এটা চলে গেছে। এটাই হচ্ছে কি আমাদের ভেক্টরের লব্ধির কোণ, ঠিক আছে। এই যে মান ও দিক নির্দেশ করে না, তাহলে এই যে দিকটা কি হবে, এখানে দিকটা আমরা অপর একটা ভেক্টরের সাপেক্ষে বলবো। যেমন এখানে তুমি বলতে পারো যে আচ্ছা ঠিক আছে, যে লব্ধিটা বা পাথরটা যেদিকে গেছে সেটা হচ্ছে আমার বন্ধুর যেদিকে বল দিছিল তার সাথে ধরো থিটা কোণে গেছে, এটা বলতে পারো। বা আরেক বলতে পারো আমার দ্বিতীয় বন্ধুর সাপেক্ষে এটা থিটা প্রাইম কোণে গেছে। তো এইভাবে আমরা লব্ধি কত কোণ উৎপন্ন করে সেই জিনিসটা আমরা এখানে দেখছি, বুঝতে পারছো? এখন আমরা বুঝছি যে আচ্ছা এটা তো এখনো ভেক্টর পদ্ধতিতে লিখলাম, এখন আমরা বলতে পারি যে জ্যামিতিক পদ্ধতিতে লিখছি। এখন আমাকে যদি বলে যে জ্যামিতিক পদ্ধতিতেই, তাহলে এই যে দুই সামন্তরিক সূত্র অনুযায়ী দুইটা ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়া করছে, তাহলে এদের লব্ধির মান কত হবে? আর ওই লব্ধিটা যে কোনো একটা ভেক্টরের সাথে কত কোণ করে হবে, ঠিক আছে। তো ওইটাই হচ্ছে লব্ধির দিক, বুঝছো? তাহলে লব্ধির মান কত হবে, আর এই লব্ধিটা যে কোনো একটা ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করবে, সেটাই হবে কি আমাদের লব্ধির মান ও দিক। এখন আমাকে যদি বলে ভাইয়া যে লব্ধির মান ও দিক নির্ণয় করো, তাহলে কিভাবে করব? তো চলো আমরা বুঝতে পারতেছি যে এটা এখনো জ্যামিতিক উপায়েই আছে। ভেক্টর পাদবিন্দু শীর্ষবিন্দু নিয়মে যেরকম ভাবে শিখছিলাম ওইরকম ভাবেই জ্যামিতিক উপায়েই এটা আছে, বুঝছো? আর আচ্ছা এটা দেখো, এটা যদি পি ভেক্টর হয় এই সাইডেও পি ভেক্টরের ডিরেকশন কোন দিকে? এদিকে না,
এদিকেও কি পি ভেক্টরের ডিরেকশন এদিকে, আর এই যে এটা যদি কিউ এর ডিরেকশন যদি এদিকে হয় তাহলে এখানেও কি কিউ ভেক্টরের ডিরেকশন এদিকে। তো এটা তো আমরা বুঝতেছি। আর ভেক্টর দুইটার মধ্যবর্তী পি আর কিউ ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে কি আলফা। তো এখন আমরা দেখতেছি এটা এখনো জ্যামিতিক উপায়ই আছে। এখন আমরা চাইতেছি যে এই যে আমাদের লব্ধির মানটা, সেই লব্ধির মানটা বের করতে। আর এই লব্ধিটা কোনো একটা ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করছে সেই দিকটা বের করতে। তো ওইটাকেই আমরা বলবো হচ্ছে লব্ধির মান ও দিক নির্ণয়। তার মানে আমরা বুঝতেছি যে লব্ধির মান ও দিক নির্ণয় এভাবে যদি আমরা আসি, এটা তো আসলে পাদবিন্দু শীর্ষবিন্দুর মতোই। তাহলে এই লব্ধির মান আর দিক এটা আমাদের জ্যামিতিক উপায়ে বের করতে হবে। লব্ধির মান আর দিক আমাদের কি করতে হবে? জ্যামিতিক উপায়ে বের করতে হবে। সো এখন আমরা করি কি, লব্ধির মান ও দিক নির্ণয় করি। তো আমরা এখানে কি করব? লব্ধির মান ও দিক নির্ণয় করব। তার আগে আমরা ওই যে সামান্তরিক সূত্রে যেটা পড়ছিলাম ওই সামান্তরিকটাকে একটুখানি এঁকে নিব। বুঝতে পারছো? সামান্তরিক সূত্রে যেটা পড়ছিলাম ওই সামান্তরিকটাকে একটুখানি এঁকে নিব। আচ্ছা, এটা হয় নাই, সুন্দর করে নেই। ওই সামান্তরিকটাকে আগে এঁকে নিব। তো দেখো এই যে সুন্দর একটা সামান্তরিক আঁকি। কিরে বাবারে, দুষ্টামি যে করে, এগুলো যে দুষ্টামি করে আমার সাথে, বুঝছো? মাঝে মাঝে মেজাজটা এত গরম হয়, খালি উল্টাপাল্টা কাজ করে। চিনিস আমার, টাকা দিয়ে কিনছি আমি, আমার কথা যদি না শুনে হবে? আচ্ছা, তো এখান থেকে দেখো, সো এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার নাম আমি কি দিছি ভাইয়া? এটার নাম দিছি হচ্ছে আমি পি। সো আমি জাস্ট এখানে পি ভেক্টরটা লিখে দিলাম। বুঝতে পারছো? এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার নাম আমি কি দিছি? কিউ। তো আমি জাস্ট এখানে কি কিউ ভেক্টরটা লিখে দিলাম। আচ্ছা, কিউকে স্মল লিখি না, স্মল ক্যাপিটাল যে কোনো একটা লিখলেই হয়, বাট স্মল লিখি। এই হচ্ছে গিয়ে কিউ ভেক্টর। তাহলে পি ভেক্টর এদিকে হইলে এই যে এইখানে যেটা আসবে এটাও কি পি ভেক্টর, ঠিক আছে? এবং এই ডিরেকশনে যেটা আমি পাবো, এই ডিরেকশনে যেটা পাবো সেটাও কি আমাদের বলতো কিউ ভেক্টর। এই হচ্ছে কি আমাদের সামান্তরিক সূত্র, যেটা আমরা এখানে। এখন এই বরাবর আমাদের কি থাকবে বলো? এই বরাবর আমাদের কি থাকবে? এই বরাবর আমাদের থাকবে হচ্ছে লব্ধি, ঠিক আছে? এই বরাবর থাকলে হচ্ছে আমাদের কি লব্ধি। এই লব্ধিটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলো? এই লব্ধিটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আর দিয়ে। আমরা লিখলাম আর, আর আমাদের ভেক্টর, ঠিক আছে? সো আমরা আসলে যদিও এখানে ভেক্টর রাখতেছি, বাট আমরা বের করব কি মান। তো মান বের করার জন্য জ্যামিতিক উপায়ে শুধুমাত্র আমরা মান নিয়ে কাজ করব। এখানে কিন্তু আমাদের কোনো দিক আসবে না। বুঝতে পারছো? দিক কেন আসবে? দিক টিক যা আছে সবকিছু তো আমরা অলরেডি দিয়ে ফেলছি, ভেক্টর পদ্ধতিতে বুঝেও ফেলছি, বাট প্রমাণের জন্য কোনো দিক আসবে না, বুঝছো? কারণ আমরা জ্যামিতিক উপায়ে প্রমাণ করব। তো জ্যামিতিক উপায়ের জন্য জাস্ট এই যে মানগুলারে আমরা কনসিডার করব। ধরো এই যে এতটুকু কি করে, পি এর মান নির্দেশ করে না, এই মানটুকু নিয়ে কাজ করব। এই যে এটা কি করে, আর এর লব্ধির মান নির্দেশ করে, আর নিয়ে কাজ করবে, কিউ নিয়ে কাজ করবে। এখনই দেখাচ্ছি, দেখাইলেই বুঝবা। ওকে, এখন আমি যে কাজটা করব, দেখো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে জ্যামিতিক উপায়ে প্রমাণ করার জন্য আমি একটা চিত্র এঁকে নিব, ঠিক আছে? জ্যামিতিক উপায়ে প্রমাণ করার জন্য আমি একটা চিত্র এঁকে নিব। চিত্র কি, এই যে এই জিনিসটাকে জাস্ট হচ্ছে আমরা একটু বর্ধিত করে দিব। বর্ধিত করে এখান থেকে একটা লম্ব টেনে দেব। এই এতটুকু চিত্রের মডিফিকেশন আমরা করছি, বুঝতে পারছো? সো এটাকে চাইলে একটুখানি শর্ট করতে পারি আমরা, এটাকে চাইলে একটুখানি ছোট করতে পারি, করি। এই সুন্দর করে রাখলাম। এটা এতটুকুকে জাস্ট আমরা হচ্ছে বর্ধিত করছি। এখন এটার একটা নাম দিই। এটার নাম দিলাম মনে করো এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে গিয়ে আমাদের ডি। এই যে চারটা বিন্দু, আর এই পর্যন্ত এই বিন্দুটার নাম আমরা চাইলে ই দিতে পারি, ঠিক আছে? এই বিন্দুটার নাম আমরা কি দিতে পারি? ই। ইচ্ছা মতো আমরা দিয়ে দিলাম। তো এখন দেখো এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত বলতো? আলফা, ঠিক আছে? এবং মনে করো এই যে আমাদের লব্ধি আর, সেটা পি ভেক্টরের সাথে একটা কোণ উৎপন্ন করছে, সেই কোণটার নাম আমরা কি দিতে পারি? থিটা। তো এই কোণটা যদি থিটা হয় তাহলে তুমি আমাকে বলো তো, আচ্ছা তাহলে এই কোণটা তো থিটা, তাহলে এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটা কত হবে বলো তো? বলো 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 বলো, তুমি আমাকে জাস্ট বলো যে এই বাহু, এই যে এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাহলে এই বাহু এটার সাথে যে কোণ উৎপন্ন করবে, এটা যদি আলফা হয় তাহলে এই বাহু এটার সাথে যে কোণ উৎপন্ন করবে এই কোণটাও কি বলতো? আলফা না? বুঝছো? চিত্রটা বুঝতে পারছো? ওকে, এখন আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করব। তো প্রমাণ করার জন্য আমাদের এসি লাগবে। কি লাগবে বলতো? এসি। তো এখানে আমাদের কি, কোনটা কি সেটা তো আমরা বুঝতেছি না, তাই না? বুঝতেছি। আচ্ছা, আমরা একটু লিখে রাখি। আলফা এটা হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, এই কথাটা একটু লিখে রাখো। আলফা যেটা, সেটা হচ্ছে আমাদের ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ।
দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা, আর থিটা কি? লব্ধির পি এর সাথে উৎপন্ন কোণ। ওদের যে লব্ধি ভেক্টরটা আছে সেটা পি এর সাথে কি কোণ উৎপন্ন করছে সেটা, তো আমরা লিখতে পারি হচ্ছে লব্ধি কি আর না, তাহলে আর কার সাথে উৎপন্ন করছে? পি ভেক্টরের সাথে উৎপন্ন কোণ, পি এর সাথে উৎপন্ন কোণ, পি এর সাথে কোণ, পি এর সাথে উৎপন্ন কোণ। এটা লিখা আমি শর্টকাটে লিখছি যে লব্ধির পি এর সাথে। তাহলে আলফা হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, থিটা হচ্ছে লব্ধির পি এর সাথে কোণ, এটা আমরা বুঝছি। আর পি কি? পি যে কোনো একটা ভেক্টর, কিউ কি? কিউ যে কোনো একটা ভেক্টর, আর কি? আর হচ্ছে লব্ধি ভেক্টর, ঠিক আছে। আর পি কিউ আর এটা হচ্ছে কি ওদের মান নির্দেশ করে, বুঝতে পারছো? পি এদের মান নির্দেশ করে, কিউ এদের মান নির্দেশ করে, আর হচ্ছে এদের মান নির্দেশ করে। সো এখানে দেখো, এখান থেকে আমরা আসলে কি বের করব? লব্ধি বের করব না? সো আমরা দেখতেছি যে এসিই এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু জ্যামিতিক উপায়ে বের করব, তাহলে আমরা সবচেয়ে সহজ উপায় কি বলতো? ত্রিকোণমিতি আর হচ্ছে পিথাগোরাসের সূত্র, ওই দুটা ব্যবহার করা। তো এখানে আমরা ত্রিকোণমিতি এবং পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এই যে ভেক্টর পদ্ধতিতে যে লব্ধিটা পাইছি সেই লব্ধির মান ও দিক নির্দেশ করব। তো এখানে আমরা কি লব্ধির মান নির্ণয়, তো প্রথমে আমরা আসি হচ্ছে মান নির্ণয়ে। সো প্রথমে আমরা আসি হচ্ছে মান কিভাবে আমরা নির্ণয় করবো। সো মান নির্ণয় আমরা প্রথমে আলোচনা করতেছি, এরপর আমরা দিক নির্ণয় করবো। সো এই মান নির্ণয় করার জন্য আমরা একটা ত্রিভুজ নিয়ে নিব। তো বুঝতেই পারতেছি জ্যামিতিক উপায়ে ত্রিভুজ নিব এবং হচ্ছে আমরা ত্রিকোণমিতি ফেলবো। তাহলে আমরা যদি এখানে ফেলি এসিই সমকোণী ত্রিভুজে, একটু খেয়াল করো এই কোণটা কি একটা সমকোণ না? দেখে তো বুঝাই যাইতেছে এটা একটা কি সমকোণ না, কারণ কি এই বর্ধিত রেখার উপর লম্ব টানছিলাম। তাহলে এই কোণটা কি বলতো? একটা সমকোণ। তাহলে এসিই সমকোণী ত্রিভুজ এসিই সমকোণী ত্রিভুজে এসিই সমকোণী ত্রিভুজে এই সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র যদি ফেলি, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ কি বলতো? এসি। এবার কিন্তু আমরা আর ভেক্টর নিব না, এখন আমরা সব মান নিয়ে কাজ করতেছি, এবার সব মান নিব। তাহলে আমরা এসি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পাইতেছি বলতো? এই স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সো এসি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাইতেছি হচ্ছে এই স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন সিই এর মান নাই, এসি স্কোয়ারের জায়গায় আমি আর বসাই দিতে পারি, তাহলে আমি আর স্কোয়ার পাবো। এই স্কোয়ারের জায়গায় আমি হচ্ছে আগে এই স্কোয়ার জায়গায় নিয়ে বুঝতেছি যে সিই এর মান আমাদের কাছে নাই। আমরা এসি এর মান আছে, এসি এর মান হচ্ছে আর বসাই দিতে পারবো। বাট সিই এটার মান আমি জানি না, এই এটার মান আমি জানি না। তবে আমরা এই কে কি লিখতে পারি? দেখো এই কে আমি কি লিখতে পারি? এই কে আমরা লিখতে পারি হচ্ছে এ বি প্লাস বি। এই যে এই পুরাটা, তার মানে এই যে এ বি প্লাস বি, বুঝছো না? এই যে এই কে আমরা কি লিখতে পারি বলতো? এ বি প্লাস কি বলতো? বি। এটা আমরা লিখতে পারি এই প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এই যে সি হোল স্কোয়ার। এটা তো আমরা লিখতেই পারি, কোনো সমস্যা আমাদের নাই। তাহলে এখন দেখো এ বি এর মান আছে, এ বি এর মান কি? যে পি না? এ বি এর মান কি? পি। যেহেতু আমরা মান নির্ণয় করতেছি, তাহলে সবগুলা মান নিয়ে আলোচনা করব। তো এ বি এর মান হচ্ছে আমাদের পি, কিন্তু আমাদের কাছে বি এর মান নাই, তাহলে আমাদের সি এরও মান নাই, বি এরও মান নাই। তাহলে আমাদের আসল টার্গেট হচ্ছে সি আর বি এর মান নির্ণয় করা। তারপরে জাস্ট এই সমীকরণে বসা দিলে এসি মানে আর এর মান আমরা পেয়ে যাবো। বুঝতে পারছি? সো এটার আমরা 1 নম্বর সমীকরণ দিই। তো ত্রিভুজটা যদি খেয়াল করি, এটা তো সমকোণ, তাহলে সিবিই আরেকটা সমকোণী ত্রিভুজের, তাই না? সিবিই আরেকটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি আবার ত্রিভুজ সিবিই সমকোণী সমকোণী ত্রিভুজের মধ্যে সমকোণী ত্রিভুজে আমরা কি কি পাবো? দেখো সমকোণী ত্রিভুজে আমরা যেটা পাবো, আবার এই যে এটা দেখো অতিভুজ কি? সমকোণী বিপরীত বাহু না? এটা যেহেতু সমকোণ, তাহলে তার বিপরীত বাহু কি? অতিভুজ। একটু আগে এটা সমকোণ ছিল, তার বিপরীত বাহু অতিভুজ, কারণ আমরা কোণ নিয়েছিলাম এসি। এবার আমরা নিতেছি কি? সিবি। তাহলে এটা সমকোণ, তার বিপরীত বাহু কি? অতিভুজ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? আচ্ছা, সমকোণী ত্রিভুজে আমরা অতিভুজ লিখলে তো আসলে লাভ হবে না, বাট আমরা দেখতেছি যে সিবি হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের অতিভুজ, আর যেহেতু এই কোণটা আলফা, তাহলে এই আলফা কোণের সাপেক্ষে এটা হচ্ছে আমাদের কি বলতো? লম্ব। এটা হচ্ছে আমাদের লম্ব, আর এটা হচ্ছে আমাদের কি? আলফা কোণের সাপেক্ষে ভূমি,
আর এইটা হচ্ছে আমাদের কি অতিভুজ। এই জিনিসটা আমরা শর্ট করে বুঝতেছি, ঠিক আছে। সো সিবি সমকোণী ত্রিভুজে আমরা যদি লম্ব দরকার হয় আমাদের, যেহেতু আমাদের এখানে সি দরকার, তাহলে আমরা জানি লম্ব দরকার হইলে আমরা দূরত্ব উচ্চতা শিখে আসছি জেনারেল ম্যাথে। সেখানে আমরা লিখতে পারি হচ্ছে সাইন আলফা লম্ব বাই অতিভুজ, তাই না? তো সাইন আলফা লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সুতরাং সমকোণী ত্রিভুজে এই যে সাইন আলফা লিখবো, এখানে কি লিখবো? সাইন আলফা। সাইন আলফা ইকুয়াল টু কি বলতো? লম্ব বাই অতিভুজ। লম্ব কত আমাদের? লম্ব হচ্ছে আমাদের সি, আর অতিভুজ হচ্ছে আমাদের কি বলতো? সিবি। ওকে, তো লম্ব হচ্ছে আমাদের সি, সি অতিভুজ হচ্ছে আমাদের কি? সিবি। এটাকে যদি আমি ফার্দার লিখি, আমাদের দরকার জানি কি বলতো? সি দরকার, সি দরকার। তাহলে সি ইকুয়াল টু সিবি সাইন আলফা। তো সিই ইকুয়াল টু হচ্ছে কি বলতো? সিবি সাইন আলফা। সি ইকুয়াল টু হচ্ছে সিবি সাইন আলফা। একটুখানি খেয়াল করো, সিবি মানে আবার কি ভাইয়া? সিবি, সিবি মানে কি? কিউ না? এই যে সিবি মানেই কিন্তু কিউ, কিন্তু কিউ এখানে আর ভেক্টর লিখবো না, কারণ আমরা মান নিয়ে কাজ করতেছি। তাহলে সিবি এর মান কি? কিউ। তাহলে আমরা জাস্ট এখানে সিবি এর মান বসে দিলাম কিউ সাইন আলফা। বুঝছো? তাহলে সি হচ্ছে আমাদের কি বলতো? সি হচ্ছে কিউ সাইন আলফা। ওকে, এটা আমরা পাইলাম। এবং 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 আমরা যদি আর সি লাগবে, এবং আরেকটা জিনিস কি লাগবে? যে সি লাগবে আর হচ্ছে কি বি লাগবে, এটার মান ছিল না। তো বি কি দেখো তো, ওই ত্রিভুজের জন্য এটা কি ভূমি না? তাহলে ভূমির জন্য আমরা কি ভূমি বাই অতিভুজ মানে কজ আলফা নিতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি, এবং যেহেতু ওই কোণটা আলফা, কজ আলফা, কজ আলফা ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে ভূমি কত আমাদের? ভূমি হচ্ছে বি, ভূমি হচ্ছে আমাদের বি। আর অতিভুজ কত আমাদের? অতিভুজ হচ্ছে আমাদের সিবি। সেম ভাবে অতিভুজ আমরা সিবি অথবা বিসি যেটাই বলতে পারি। তুমি বলতে পারো যে ভাইয়া আপনি তো আবার ভেক্টর বললেন যে যেদিকে ডিরেকশন সেদিকে লিখবে, এখানে উল্টা লিখছি। আসলে মান নিয়ে কাজ করতেছি, তো পাদবিন্দু শীর্ষবিন্দু নিয়মেও এটা ভুল হয়ে যায়। তো বাট এখানে আমি মান নিয়ে কাজ করতেছি, তো এখানে আমি বি সি যেটাই লিখে এটা ভেক্টর আকারে তো লিখতেছি না, সো এখানে এই ক্ষেত্রে ভুল হবে না। তো আমি এখানে ধরো এখানে আমাদের কি আসতেছে? বি ওভার সিবি, সিবি। আর যদি তুমি ডিরেকশন মেনটেন করতে চাইতে তাহলে বিসি লেখা লাগতো, বাট বিসি লিখলেও সমস্যা নেই, সিবি লিখলেও সমস্যা নেই। তো আমি এখানে সিবি লিখলাম, বুঝছো? তো আমি এখানে কি লিখলাম? সিবি। তো কজ আলফা ইকুয়াল টু আমাদের কি আসতেছে? বি বাই হচ্ছে আমাদের কি? সিবি। ওকে, সো এখান থেকে আমাদের দরকার কি? বি না? তাহলে বিটাকে যদি রাখি, তাহলে এই যে আর গুণন করলে এখানে এটা নিচে মনে মনে এক আছে, তাহলে বি ইকুয়াল টু সিবি কজ আলফা। তাহলে আমরা এখানে পাইতেছি হচ্ছে বিই ইকুয়াল টু হচ্ছে সিবি, বিই ইকুয়াল টু হচ্ছে আমরা সিবি কজ আলফা পাইছি। এখন সিবি মানে কি একটুখানি খেয়াল করো, সিবি কোথায়? সিবি, সিবি আবারও কি? কিউ না? সিবি আবারও কি? কিউ। তো একটু আগে সিবি সাইন আলফা ছিল, এবার আমরা কিউ সাইন আলফা লিখছি, মান নিচ্ছি শুধু, এখানেও শুধুমাত্র মান নিব। তাহলে এখানে আমরা কি লিখবো বলো তো? কিউ কজ আলফা। বুঝছো? তাহলে আমরা এই যে সি এর মানও পেয়ে গেছি, বি এর মানও পেয়ে গেছি। এবার জাস্ট হচ্ছে আমরা 1 নং সমীকরণে এই জিনিসগুলো বসাবো। তো বসানোর জন্য তার আগে এটা একটু শর্ট করে নিতে হবে, বুঝতে পারছো? এটা যদি শর্ট ছোট না করি তাহলে জায়গা পাইতেছি না। তো চলো এটার একটুখানি ছোট করে নিই, এটার একটুখানি ছোট করে উপরে রাখি। ওকে, সো এবার আমরা লিখি হচ্ছে 1 নং সমীকরণ হতে। 1 নং সমীকরণে না এই যে বি এর মান জানতাম না, সি এর মান জানতাম না, এখন আমি জানি বি হচ্ছে আমাদের কিউ কজ আলফা। আচ্ছা দেখো এখান থেকে এই যে বি ইকুয়াল টু কি? সিবি কজ আমাদের কিউ কজ আলফা, সি ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা। তো এখন জাস্ট আমরা এই যে বি এর মানটা আর সি এর মানটা এখানে জাস্ট কি করব? বসায় দিব, তাইলেই তো হয়ে গেল। তাহলে এই যে বি আর এই যে বি আর সি এটা আমরা বসাবো। তো 1 নং হতে আমরা জাস্ট লিখবো, 1 নং হতে এই যে সমীকরণ যেটা আছে সেটা আগে লিখে নিব। 1 নং হতে যে সমীকরণটা আছে সেই সমীকরণটাকে লিখে নিব। যদি লিখে নিই তাহলে সমীকরণটা কি দেখো তো? সমীকরণটা হচ্ছে ভাইয়া এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের এবি প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। পাইছি আমরা? বলো পাইছি না? পাইছি কিন্তু। এরপর দেখো এখান থেকে আমাদের এবি এর জায়গায় আমি কি বসাইতে পারি? দেখো এদিকে খেয়াল করো, এবি মানে কি? পি না? পি এর মান। তাহলে এবি এর জায়গায় আমি বসাই দিলাম হচ্ছে পি এর মান। আচ্ছা, আর এখানে এসি এর জায়গায় আমরা কি বসাইতে পারি? আর না? একটু খেয়াল করো, এই যে এ টু সি এটা কি আর ভেক্টর, বাট আমরা মান নিয়ে কাজ করতেছি। তাহলে এসি এর জায়গায় আর এর মান বসাই দিব। তাহলে আর এর মান যদি বসাই তাহলে এসি স্কোয়ার ছিল, এখানে কি হবে? আর স্কোয়ার না? আর এবি কার সমান? পি এর মানের সমান না? পি বসাই দিলাম এখানে আমরা, প্লাস বি কার সমান? বল বিই কার সমান? এই যে আমরা মান বের করছি দেখো, বি সিবি কজ আলফা বা কিউ কজ আলফা। তাহলে বি এর জায়গায় আমরা কি বসাই দিতে পারি বলতো? কিউ কজ আলফা, এই যে হোল স্কোয়ার প্লাস
সি এর জায়গায় আমরা কি বসাই দিতে পারি, সি মানে হচ্ছে আমরা এই যে পাইছি কিউ সাইন আলফা, তাহলে কিউ সাইন আলফা হোল স্কোয়ার, সাইন আলফা তার উপর হবে হোল স্কোয়ার। বুঝছো? না বোঝার কি আছে, সহজ না? খুবই সহজ। তো এখান থেকে দেখো আমরা যদি লিখি, এখান থেকে যদি আমরা লিখি যে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা করবে, তা আমরা যদি লিখি এ স্কোয়ার প্লাস 2ab, এ মানে হচ্ছে আমাদের পি, বি মানে হচ্ছে আমাদের কিউ কজ আলফা, ঠিক আছে, পি কিউ কজ আলফা, 2p কিউ কজ আলফা প্লাস হচ্ছে আমাদের এখানে কি কস স্কোয়ার আলফা, তাই না, কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। আমরা এখানে লিখবো হচ্ছে কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। ওকে, আর এখান থেকে আমরা কি পাইতেছি বলতো, কিউ স্কোয়ার, যে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। সো ফার্দার আমরা যেটা করতে পারি ইকুয়াল দিয়ে, তো এখান থেকে আমাদের পি স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার থাকলো, আর এখানে আমাদের 2p কিউ কজ আলফা থাকলো। এখান থেকে কিউ স্কোয়ারটাকে আমি কি করতে পারি বলতো, কিউ স্কোয়ারটাকে আমি নিতে পারি কমন। কিউ স্কোয়ারটাকে যদি আমরা কমন নিই তাহলে আমরা কি পাইতেছি বলতো, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফা প্লাস হচ্ছে কি সাইন স্কোয়ার আলফা। বুঝতেছো? তো এখান থেকে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান তোমরা জানো হচ্ছে 1। তো 1 যদি হয় তাহলে এই জিনিসটাকে আমরা ফাইনালাইজ যদি করি তাহলে আমরা কি পাবো, দেখো কি পাবো, আমরা পাবো হচ্ছে পি স্কোয়ার 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখানে পাইতেছে হচ্ছে পি স্কোয়ার প্লাস হচ্ছে 2p কিউ কজ আলফা প্লাস হচ্ছে কি কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। এখানে কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা 1, তাহলে 1 বসাই দিলে কিউ স্কোয়ার ইন্টু 1, তাহলে আমরা পাইতেছি পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, এটা আমরা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে দেখো, এখান থেকে যদি আমি এটা কিছু সাজায়া লিখি তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতেছি বলতো, আর এই স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে দিলে সেটা হয়ে যাবে রুট আওয়ার, এখানে আমরা কি পাইতেছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তো অনেক বই দেখবে এই পি আর কিউকে ক্যাপিটাল লেটার লিখছে, তো ক্যাপিটাল লেটার স্মল লেটার এগুলো তো কোনো বিষয় নয়, এগুলো তোমরা লিখতেই পারবা। বুঝতে পারছো? তার মানে আমরা এখান থেকে লব্ধির যে মানটা পাইতেছি সেই লব্ধির মান কি বলতো, এই যেটা, এই লাইনটা মুখস্থ করো, আর কিচ্ছু লাগবে না, প্রমাণ করে আমরা নিয়ে আসছি হচ্ছে এই মান। তার মানে তোমার একটা বিন্দুতে যদি দুইটা বল একই সাথে ক্রিয়া করে তাহলে তাদের যোগফলের মান, এটা কিন্তু লব্ধির কি মান নির্ণয় করছে, এটা কিন্তু লব্ধির মান। তাহলে এই যে মানটা হবে সেটা হচ্ছে ভেক্টর দুইটার যে গুণফল আছে, ঠিক আছে, এই যে আমাদের ভেক্টর দুইটা তার একটার স্কোয়ার প্লাস আরেকটার স্কোয়ার প্লাস দুইটার গুণফল ইন্টু কজ আলফা, তার মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, তার উপর হচ্ছে রুট। তাইলে হচ্ছে আমরা কি পাবো বলতো, ভেক্টর দুইটির মিলিত ফলের বা লব্ধির মান পাবো। বুঝছো? তাহলে লব্ধির মান কিভাবে পাইলাম, জাস্ট ভেক্টর দুইটার মান, এই যে পি এর মান স্কোয়ার প্লাস কিউ এর মান স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু পি অ্যান্ড কিউ এর মানের গুণফল কজ, আর হচ্ছে ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ কজ আলফা। তাহলে আমরা পেয়ে যাব ভেক্টর দুইটার যোগফলের মান। এবার আমরা কি করব, লব্ধির মান নির্ণয় করলাম আমরা, এবার আমরা করব হচ্ছে লব্ধির দিক। সো মান নির্ণয় করছি, এবার হচ্ছে আমরা দিক নির্ণয় করব। সো লব্ধির দিক নির্ণয়। সো আমরা করতেছি হচ্ছে কি এবার লব্ধির দিক নির্ণয়। আচ্ছা দেখো, তো লব্ধির দিক নির্ণয় যদি আমরা করি তাহলে দিক নির্ণয় কিভাবে হইতে পারে, তাহলে আগে আমরা চিত্র ওইটারই নিয়ে আসি, নষ্ট করে লাভ নাই, চিত্র এটাকেই নিয়ে আসি। আচ্ছা থাক, এটা তো প্রমাণের জন্য অনেক এক্সট্রা জিনিসপাতি লিখছি, তো আমরা লব্ধির দিক নির্ণয়ের জন্য, আচ্ছা না এটাই লাগবে, এটাই নেই, দাঁড়াও এটাকে জাস্ট কপি করে নিয়ে যাই, এখান থেকে এটাকে জাস্ট কপি করে নিয়ে যাই। সো আমরা এই চিত্রটা এখানে নিয়ে আসছি। এখন দেখো লব্ধির কি নির্ণয় করতেছি ভাইয়া, দিক। তো লব্ধির দিক, তাহলে লব্ধি পি ভেক্টরের সাথে কোণ উৎপন্ন করছিল, তাই না? লব্ধিটা কার সাথে কোণ উৎপন্ন করছিল দেখো তো, পি ভেক্টরের সাথে না? লব্ধির যে দিকটা সেটা আমরা কি নিয়েছিলাম, পি ভেক্টরের সাথে। তো পি ভেক্টরের সাথে যদি কোণ নিই তাহলে আমরা এখানে কি নিতে পারি, দেখো আমরা এখানে কি নিতে পারি, এই যে এই ত্রিভুজটা যদি নিই, SACE ত্রিভুজ। আচ্ছা লব্ধির দিক মানে কি, দেখো আমি তোমাকে আগেই বলছি এই ক্ষেত্রে আমাদের লব্ধি কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বা লব্ধি কোন দিকে যায় সেটা আমরা কার সাপেক্ষে নিই,
দুইটা ভেক্টর আছে না, পি অথবা কিউ, এই দুইটা ভেক্টরের যে কোনো কারো সাপেক্ষে নেই। এই কোণটা আমরা পি এর সাপেক্ষেও নিতে পারি, এই কোণটা আমরা কিউ এর সাপেক্ষেও নিতে পারি, যে কোনো দুইটা কোণের মানে দুইটার যে কোনো একটা সাপেক্ষে এই কোণটাকে আমরা নিতে পারি। বুঝতে পারছো? তো এখানে আমরা কার সাপেক্ষে নিতেছি, এখানে আমরা পি এর সাপেক্ষে নিতেছি। পি এর সাপেক্ষে আমি তোমাকে আগে বের করে দেখাই, তারপর হচ্ছে আমি তোমাকে কিউ এর সাপেক্ষে একই মানে প্রমাণটা আর দেখাবো না, কিন্তু কিউ এর সাপেক্ষে তুমি কিভাবে লিখতে পারো সেই জিনিসটাকে দেখাচ্ছি। তো মানে ওটার ক্ষেত্রে আবার চিত্র উল্টা হবে, ওটা আরো ঝামেলা। সো পি এর সাথে সাপেক্ষে আগে প্রমাণটা দেখাই, এরপরে পি কে ব্যবহার করে কিভাবে কিউ বের করবে ওটা আমি তোমাকে দেখাচ্ছি। তো এখান থেকে দেখো আমরা যদি লিখি তাহলে ত্রিভুজ এসিএ, তো আমরা লিখবো এখানে কি ত্রিভুজ এসিএ, ত্রিভুজ এসিএ এসিই সরি ত্রিভুজ এসিইএ, ত্রিভুজ এসিইএ ট্যান থিটা, যেহেতু এখানে আমরা থিটা নিতেছি তাহলে আমরা এখানে কি নিব ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু কি বলতো, লম্ব বাই ভূমি না? তো এটা যদি হচ্ছে আমাদের সমকোণ হয়, এটা যদি অতিভুজ হয় তাহলে লম্ব কোণটা এটা আর ভূমি কোণটা এই যে নিচেরটা না, কারণ অ্যাঙ্গেল তো নিচে কি এসি ই, তাহলে আমাদের কি অতিভুজ হচ্ছে এসি, লম্ব হচ্ছে সি আর ভূমি হচ্ছে কি এই, তাহলে আমাদের এখানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব আমাদের কত সি, লম্ব হচ্ছে আমাদের কত সিই, লম্ব হচ্ছে আমাদের সিই আর ভূমি হচ্ছে আমাদের কি বলতো এই, ভূমি হচ্ছে আমাদের এই। এখন সি 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 এর কে সি এর মতো রাখলাম, সি কে সি এর মতো রাখলাম, আর এই কে আমরা কি লিখতে পারি বলতো, এই কে লিখতে পারি হচ্ছে এ বি প্লাস বি। তো এখানে আমরা কি লিখতে পারি এ বি প্লাস বি। একটুখানি খেয়াল করলে বা মনে করলে তুমি দেখবা সি সি যেটা সি যেটা সেটা কিন্তু আমরা কি পাইছিলাম, কিউ সাইন আলফা পাইছিলাম। সি যেটা সেটা কি কিউ সাইন আলফা পাইছিলাম, দেখো এই যে সি এটা কি কিউ সাইন আলফা পাইছিলাম, আর বি কি কিউ কজ আলফা পাইছিলাম। তো এখানে সির জায়গায় আমরা কি বসাবো বলতো, কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা প্লাস এ বি মানে হচ্ছে আমাদের কি পি প্লাস কিউ কজ আলফা। ওই যে বি কি পাইছিলাম বলো, বি কি পাইছিলাম, এই যে বি কিউ কজ আলফা পাইছি, তাই না? তো এখানে আমরা জাস্ট কি বসাইয়া দিতেছি, কিউ কজ আলফা বসাইয়া দিতেছি, শেষ। বুঝাইতে পারছি বলো ভাই? যারা অ্যাভারেজ স্টুডেন্ট আসছো ভাইয়া, এই প্রমাণ টমানের কোনো কিছুরই দরকার নাই। তোমাকে আমি জাস্ট বলতেছি যে এইগুলার সামারি তুমি যদি না বুঝো তাহলে প্রমাণ কিচ্ছু দরকার নাই, তুমি জাস্ট হচ্ছে একটা লাস্ট দুইটা লাইন আমি লিখে দিব, তিনটা লাইন লিখে দিব, ঠিক আছে? তাহলে ওই তিনটা লাইন তুমি হচ্ছে ইন জেনারেলাইজ মনে রাখলেই হবে। ওকে, সো এখান থেকে আমরা সি ইকুয়াল টু পাইতেছি এ বি প্লাস পি, তো এখান থেকে আমরা পাইতেছি হচ্ছে কি কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এই যে তাহলে আলটিমেটলি আমরা এই যে ট্যান থিটা ইকুয়াল টু যেটা পাইতেছি, ট্যান থিটা যেটা পাইতেছি সেটা হচ্ছে আমাদের কি বলতো পি প্লাস কিউ কজ আলফা কিউ সাইন আলফা, এটাই হচ্ছে আমাদের লব্ধির সাথে উৎপন্ন কোণ। আচ্ছা ভাই, এটা তো টেন থিটা পেলাম, থিটা তো পেলাম না, তো থিটা তো এভাবে পাবো তুমি। থিটা ইকুয়াল টু কি বলতো, থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের ট্যান ইনভার্স এই যে কিউ সাইন আলফা প্লাস পি প্লাস কিউ কজ আলফা, এই বুঝছো? সো এইভাবে আমরা এই যে থিটাটা এবার পেয়ে গেলাম। এই ফর্মুলা যে সেই টেন থিটা দিয়ে মনে রাখলেও হবে, কেউ যদি চাও এটা দিয়ে মনে রাখতে এটা দিয়ে মনে রাখলেও হবে। তো এটা তো আমরা প্রমাণ করলাম যে লব্ধির মান আর দিক কিভাবে আসে। এখন এই প্রমাণ যা কিছু আছে সব কিছু ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দাও যদি তোমার মাথা আউলায়া যায় এগুলো দেখে। তো যাদের হচ্ছে মাথা আউলায় নাই, কংগ্রাচুলেশন ভাই, তুমি অনেক ভালো লেভেলে আসো, ঠিক আছে? তুমি হচ্ছে এসএসসিটাও সুন্দর করে কাজে লাগাইয়া আসছো, যার কারণে এগুলো বুঝতেছো। আর যদি তুমি না বুঝো তাহলে বুঝতে হবে তোমার জ্যামিতিতে ঝামেলা আছে, তোমার ত্রিকোণমিতিতে ঝামেলা আছে। তো এই জিনিসগুলো আগে সলভ করে তারপর হচ্ছে তুমি এই ক্লাসটা সামনের দিকে আগাবা, নাহলে তোমার এই ইন্টার লাইফে বহুত ঝামেলার মধ্যে পড়তে হবে, ঠিক আছে? এসএসসি ত্রিকোণমিতির বেসিক যাদের নাই, অনেক ইউটিউবে ফ্রি ক্লাস আছে, সেগুলো থেকে বেসিক ক্লিয়ার করে কিন্তু এইচএসসির পড়াশোনা শুরু করো। আদারওয়াইজ তুমি যতই চেষ্টা করো বুঝতে, কিন্তু তোমাকে অনেক প্যারা খাইতে হবে, বুঝতে পারছো? তো এখন যারা প্রমাণ বুঝো নাই বা যারা বুঝছো, দুইজনেই খুব মনোযোগ দিয়ে দেখো যে মনে রাখার বিষয় কি। সো যেহেতু এটা আমাদের প্রচুর পরিমাণে কাজে লাগবে, তো এখান থেকে আমরা মনে কি রাখবো, তাহলে মনে রাখার বিষয় এটা জাস্ট মনে রাখো। মনে রাখার বিষয় কি কি মনে রাখবা তোমরা? আরে মনে রাখার বিষয়, ঠিক আছে? মনে রাখার বিষয় এত কিছু পড়ছি, বাট মনে রাখবা কি? মনে রাখার বিষয়। সো এই জিনিসটা একটু দেখো, মনে রাখার বিষয় কি কি মনে রাখবে এই জিনিসটা একটুখানি দেখো। সো সবার আগে আমরা একটা চিত্র এঁকে নিই, চিত্রটা আগে এঁকে নেই এখান থেকে। এই যে মনে করো আমাদের সেই সামান্তরিক,
ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সামান্তরিক। তো এই সামান্তরিকের এইটা হচ্ছে মনে করো পি ভেক্টরটা, এইটা হচ্ছে আমাদের কি কিউ ভেক্টরটা, এটা এই বিন্দুতে ক্রিয়া করতেছে। আর এদের যে লব্ধিটা আসবে সেই লব্ধিটা মনে করো হচ্ছে এই বরাবর আর বরাবর, এই হচ্ছে গিয়ে তাদের লব্ধি। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি বলো? এই হচ্ছে আর বরাবর তাদের লব্ধি, এইটা হচ্ছে কি আমাদের কি আর ভেক্টর। সো এই আর ভেক্টর, এই দুইটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করে না? ঠিক আছে না? তাহলে তোমাকে যদি বলি লব্ধির মান, আমি যদি তোমাকে বলি যে লব্ধির মান কি হবে, মান নির্ণয় করো, তো তুমি জাস্ট এই জিনিসটা মনে রাখবা। সো লব্ধির মান, সো লব্ধির যে মান আছে সেই লব্ধির মানটা কি হবে, সেই মান আর, আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। শেষ, এটাই, আর কিছু মনে রাখার দরকার নেই। লব্ধির মান জাস্ট এটা মনে রাখো। তাহলে লব্ধির মান কি, আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এই আর কে যদি ভেক্টর আকারে লিখতে চাও, আর কে যদি ভেক্টর আকারে লিখতে চাও, তাহলে আর ভেক্টর আকারে হবে পি প্লাস কিউ, ভেক্টর আকারে। ঠিক আছে, আচ্ছা আর কে ভেক্টর আকারে লিখবা কিভাবে সেই জিনিসটা একটুখানি দেখা দিই, পরে হচ্ছে লব্ধির মান নির্ণয় দেখাচ্ছি। তাহলে লব্ধির মান, সো এখানে আর কে যদি ভেক্টর আকারে লিখো তাহলে আর, এই যে আর হবে সেটা হচ্ছে কি বলতো, পি প্লাস কিউ ভেক্টর আকারে লিখলে। এখন বিশ্বাস হইতেছে না কেন, আমি তোমাকে বলি তো, এই যে দিকে দেখো তো, এটা হচ্ছে কি পি এর ডিরেকশন না, কিউটা কি এই ডিরেকশনে না কিউ, তো এই কিউটি শিফট করে তুমি এখানে লিখতে পারো না। তো এটা যদি পি পি হয় তাহলে এটা কি তোমার কিউ না? তাহলে এবার তুমি দেখো তো আর কি এই ডিরেকশনে না, আর কি বলো, আর হচ্ছে কি এই ডিরেকশনে না, তাহলে এটা পি, এটা কিউ, আর এটা কি আর না? তাহলে তুমি বলো ত্রিভুজ সূত্রের সাহায্যে বলো, ত্রিভুজ সূত্রের সাহায্যে বলো, এই যে পি প্লাস কিউ একই ক্রমে না, আর কি তার বিপরীত ক্রমে না, তাহলে সমান সমান কি আর না? তো ত্রিভুজ সূত্র দিয়েও তো এই যোগফলটা আমরা পাইলাম, বাট এই যোগফলটা আমরা পাইছি, এই যে আর ইকুয়াল টু, যোগফলটা আমরা পাইছি কি বলো, কি পাইছি? যোগফলটা আমরা পাইছি যে আর ইকুয়াল টু, এই যে লব্ধি আর ইকুয়াল টু পি প্লাস কিউ, এটা হচ্ছে আমরা যোগফলটা আমরা পাইছি আর ইকুয়াল টু ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ, এটা হচ্ছে ভেক্টর। বাট এই ভেক্টর যোগফলের যে আর এর মানটা আছে এটা কিন্তু ভেক্টর যোগ, এখানে কিন্তু তুমি আর এর মান পাও নাই, আর এর মানও পাও নাই, দিকও পাও নাই, জাস্ট ভেক্টর নিয়মে যে দুটাকে যোগ করতে হবে এটা লিখে রাখছো যে আর ইকুয়াল টু পি প্লাস কিউ, মানে ভেক্টর যোগ আকারে লিখে রাখছো, বাট আর এর মান কিন্তু পাও নাই। তাহলে আর এর মান আমরা এতক্ষণ প্রমাণ করে জ্যামিতি এবং হচ্ছে ত্রিকোণমিতি দিয়ে বের করছি, সেই আর এর মানটা কি, আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq কজ আলফা, আর এর মান আমি পাইছি। ঠিক আছে, আর এর মান পাওয়া শেষ, লব্ধির মান। এবার আমরা দিকও পাইছি, যে লব্ধি মানে দিক কি, দিক কি, ভেক্টরটি যে কোনো একটি দিকের সাথে যে কোনো উৎপন্ন করে, দিকটা কি ছিল বলো, ভেক্টর, আমাদের যে ভেক্টরটা ছিল সেটা, বা হচ্ছে লব্ধি ভেক্টরটা যে কোনো একটা ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করে। তাহলে একটা কোণ হইতে পারে এই যে থিটা, আর একটা কোণ মনে করো আমরা এখানে নিতে পারি থিটা প্রাইম, মানে কি পি এর সাথে উৎপন্ন কোণ সেটা যদি হয় থিটা, কিউ এর সাথে উৎপন্ন কোণটাকে আমরা কি ধরতে পারি, থিটা প্রাইম। আর এই ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ কত বলো, আলফা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি, আলফা। ঠিক আছে, আর পি এর সাথে লব্ধির উৎপন্ন কোণ হচ্ছে থিটা, কিউ এর সাথে লব্ধির উৎপন্ন কোণ হচ্ছে থিটা প্রাইম। বুঝছো? সো এখান থেকে আমরা যদি থিটা বের করতে চাই তাহলে আমরা দেখছি যে টেন থিটার ফর্মুলা অনুযায়ী আমরা পাইছি থিটা। তো যার সাথে কোণ, যেমন এখানে আমাদের কার সাথে কোণ, পি এর সাথে কোণ না থিটা, তাহলে এই পি থাকবে সিঙ্গেল প্লাস অপরটাকে কিউ না, এখানে লিখবে হচ্ছে কিউ কজ আলফা, কিউ কজ আলফা, আর উপরে হবে কি কিউ সাইন আলফা। শেষ, বুঝছো? আর থিটা লাগলে টেন ইনভার্স করে দাও এই পাশে, শেষ। সো এই যে আমাদের এখানে থিটা কি ছিল বলতো, আর ভেক্টরের পি এর সাথে উৎপন্ন কোণ। কিউ কি, কিউ এই যে থিটা প্রাইম কি বলো, থিটা প্রাইম, এটা তো বুঝাইছে, এটা লিখে ফেলি। সো থিটা আগের স্লাইডে লেখা আছে, থিটা লেখা আছে, থিটা প্রাইম কি, আর ভেক্টরের কিউ এর সাথে উৎপন্ন কোণ। তাহলে আর ভেক্টরের আর এর এই যে কিউ ভেক্টরের সাথে আর এর কিউ এর সাথে উৎপন্ন কোণ, কিউ এর সাথে উৎপন্ন কোণ, বুঝছো? আর এর কিউ এর সাথে উৎপন্ন কোণ। তো আমরা যদি এখানে এই যে টেন থিটা প্রাইম লিখি, এবার টেন থিটা না, এবার আমরা কি লিখবো, টেন থিটা প্রাইম। এবার আমরা কি লিখবো বলো, টেন থিটা প্রাইম। আমরা যদি এখানে টেন থিটা প্রাইম লিখি তাহলে টেন থিটা প্রাইম একটা দাগ দিয়ে নিই আগে। তাহলে এখানে আমাদের কার সাথে কোণ বলো,
কার সাথে কোণ? কিউ এর সাথে। তো যার সাথে কোণ সে সিঙ্গেল, তাহলে এখানে আমাদের কি কিউ সিঙ্গেল। যার সাথে কোণ সে সিঙ্গেল, তাহলে এই যে থিটা প্রাইমটা আর কার সাথে করছে? কিউ এর সাথে। এখানে থিটাটা কার সাথে করছিল? পি এর সাথে। আর পি এর সাথে উৎপন্ন কোণ পি এর সাপেক্ষে, তাই না? তো এই জন্য আমরা পি সিঙ্গেল, কিউ কজ আলফা লিখছি নিচে, কিউ সাইন আলফা লিখছি উপরে। এখন আমরা দেখতেছি যে এইটা কার সাথে কোণ উৎপন্ন করতেছে বলো? এই যে টেন থিটা প্রাইমটা এটা কার সাথে উৎপন্ন করতেছে? থিটা প্রাইমটা আর এবং কিউ এর সাথে। তো যেহেতু কিউ এর সাথে উৎপন্ন কোণ, তাহলে কিউ সিঙ্গেল আর বাকি থাকে কি পি, তাহলে উপরে হবে আমাদের কি পি কজ আলফা, পি কজ আলফা, আর এখানে আমাদের কি হবে পি সাইন আলফা। বুঝছো? তো এখান থেকে আসলে থিটাটা বের করবা কিভাবে? আমি তো তোমাকে টেন থিটা দেখাচ্ছি, তো এখন থিটাটা কিভাবে বের করবা সেই জিনিসটা একটুখানি আমি তোমাদের সাইডে দেখাই দিই। তো এখান থেকে থিটা বের করা তো খুবই সহজ। এটা হচ্ছে আমি তোমাকে টেন থিটা দেখাইলাম। তো এখান থেকে যদি তুমি এই যে এটা থেকে যদি থিটা বের করতে চাও, তাহলে থিটা ইকুয়াল টু কি? জাস্ট থিটা ইকুয়াল টু কি? ট্যান ইনভার্স। ক্যালকুলেটারে বসাবে, এটা তোমার নিজেরও করার দরকার নেই। ট্যান ইনভার্স, এখানে আমাদের কি আসবে? পি প্লাস কিউ কজ আলফা, আর এখানে কি আসবে? কিউ সাইন আলফা। শেষ। আর এখানে 2 নাম্বারটার জন্য যদি বের করতে চাও, তাহলে থিটা প্রাইম ইকুয়াল টু কি? এটাও আসবে হচ্ছে ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স, এখানে তো কিউ সিঙ্গেল, তাহলে কিউ প্লাস কিউ সিঙ্গেল প্লাস হচ্ছে আমাদের পি সাইন আলফা, আর এখানে আসবে হচ্ছে পি কজ আলফা। শেষ। কত সহজ। শেষ। বুঝছো? এই কয়েকটা জিনিস হচ্ছে মনে রাখবা, ঠিক আছে? মনে রাখবার বিষয়। আরে মরে লিখলাম কখন রে? তোমরা তো মনে হয় দেখে এতদিন এটারে হাসতাছো, তাই না? মনে রাখার বিষয়। ওকে, তো মনে রাখার বিষয় এগুলোরে হচ্ছে মনে রাখবা। ওকে, এই বিষয়গুলোরে মনে রাখবা যে লব্ধি আর সেটাকে যদি ভেক্টর আকারে লিখতে চাই, তাহলে জাস্ট ত্রিভুজ সূত্র থেকেই আসে পি প্লাস কিউ। এটার যে মান হচ্ছে সেই মানটা হচ্ছে গিয়ে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা। এটা কিন্তু যোগফল। এখন আমরা কি করতেছি বলতো? এটা যোগ। এটা কি করছি ভাই? এটা হচ্ছে আমাদের যোগ। এতক্ষণ যেটা আমরা দেখছি পাদবিন্দু শীর্ষবিন্দু নিয়ম, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র সবই কি করতেছি আমরা? ভেক্টর যোগ করতেছি। বিয়োগে কিন্তু এখন আমরা যাইনি। আসলে বিয়োগ বলতে কিছু নাইও, যোগের সাহায্যে আমরা বিয়োগ করি, সেটা আমরা দেখব। সবকিছু আমাদের কি ছিল? ভেক্টর যোগ করলাম আমরা, ভেক্টর যোগ। আচ্ছা, এবার আমরা করি হচ্ছে লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। তাহলে লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এই জিনিসটা আমরা এখন দেখব। তো লব্ধিকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি বলতো? লব্ধি হচ্ছে এই যে লব্ধি, এই লব্ধি হচ্ছে আমাদের কি আর না? লব্ধি হচ্ছে আর। তাহলে আর সমান সমান আমরা কি পাইছি বলতো? আর এর মান আমরা কি পাইছি বলতো? আর এর মান হচ্ছে পাইছি পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। ওকে, স্কোয়ারটা যদি আমি না দিতে চাই, যে ভাই স্কোয়ারটা দিয়েন না, তাহলে জাস্ট মানে রুটটা যদি আমি না দিতে চাই, তাহলে আর এর উপর একটা কি দিয়ে দিবি? স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা। এটা হচ্ছে আমাদের কি বলতো? লব্ধির সূত্র। তো লব্ধির সূত্র কি? আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা। এখন দেখো, কোনো একটা ভেক্টরের পি আর কিউ এর মান যদি আমি পরিবর্তন না করি, তাহলে লব্ধিটা কিসের উপর নির্ভর করে বলতো? পি আর কিউ পরিবর্তন করতেছি না, তাহলে আর কিসের উপর নির্ভর করে বলো? আর এর উপর না, আলফার উপর না? আলফা যদি বড় ছোট হয়, তাহলে বলের মানও কি কম বেশি হবে। বুঝতে পারছো? তা আমি তোমারে বুঝাই। মনে করো ওই যে পাথরের এক্সাম্পলটা কথা চিন্তা করো। এখানে মনে করো বানছো, এক বিন্দু টানতেছে এইদিকে, আরেক বিন্দু মনে করো টানতেছে এইদিকে, তো ওদের মাঝখানের কোনটাই কি ছিল? আলফা না? ঠিক আছে, এদের মাঝখানের কোনটাই ছিল? আলফা। তো দেখো, ওরা যত কাছাকাছি আসবে ওই বস্তুটার বেগ তত বেশি হবে না? আর ওরা যত দূরে দূরে যাবে, মনে করো ওরা এমনি বল দিচ্ছে, তাহলে এটা কি সামনে যাবে বলতো? এটা খুবই কম বলে যাবে না? বুঝতে পারছো? তার মানে ওরা যত কাছাকাছি থাকবে বল তত বেশি কাজ করবে এটার উপর, আর ওরা যত দূরে দূরে যাবে বল তত কি কম কাজ করবে। তাহলে লব্ধির মান বেশি হবে না কম হবে, সেটা কিন্তু কোণের উপর নির্ভর করে। তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো যে ওরা যতই কাছাকাছি টানবে, এইটার উপর ওদের প্রযুক্ত সম্পূর্ণ বলটাই এটার উপর কার্যকর হবে। আর ওরা যত দূরে সরে যাবে ওদের বল এটার উপর ওই দিকে নেওয়ার জন্য বল ততই কমতে থাকবে। ঠিক আছে, এই বল যদি এইদিকে প্রযুক্ত হয়, তাহলে বস্তুটা এদিকে আর এদিকে যাওয়ার চেষ্টা করবে, মানে টান হয়ে যাবে। কি হয়ে যাবে? টান হয়ে যাবে, বস্তুটা আর সামনেই যাবে না। বুঝছো? বাট ওরা যদি কাছাকাছি থেকে এটারে বল দেয়, তাহলে কিন্তু এটা কি সামনে যাবে। তার মানে আমরা দেখতেছি যে আলফার মান যত বেশি ভেক্টরের লব্ধির মান তত ছোট। এই জিনিসটা আমরা বুঝছি। তো এই জিনিসটা আমরা একটুখানি দেখি
যে আমাদের আমাদের এখান থেকে দেখো এই লব্ধির মান সর্বোচ্চ কখন হবে এই জিনিসটা আমরা একটু দেখি। তো আমরা তো বুঝলাম যে এটা হচ্ছে আমাদের লব্ধি, এটা হচ্ছে আমাদের কি লব্ধি। তো লব্ধি আমরা পাইছি, এখন লব্ধির মান সর্বোচ্চ কখন হবে এবং সর্বনিম্ন কখন হবে এই জিনিসগুলো আমরা একটুখানি দেখব। তো আর হচ্ছে আমাদের লব্ধি, সেই লব্ধি আমরা পাইছি। তো লব্ধি আমরা পাইছি, লব্ধি সমান সমান আর সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p/q cos আলফা। এখন আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দেখব। তো আমরা দেখতেছি যে পি আর কিউকে যদি আমি চেঞ্জ না করি, মানে বল দুইটাকে যদি আমি ধ্রুব রাখি বা ভেক্টর দুইটাকে যদি আমি ধ্রুব রাখি, তাহলে লব্ধির মান নির্ণয় করতেছে আলফার উপর। আলফা বেশি হবে না কম হবে? তাহলে আমাকে বলো তো কজ আলফার মান, তাহলে যে আলফা যত বাড়ে, আচ্ছা কজ আলফার সর্বোচ্চ সর্বনিম্ন মান কত তুমি বসায় দেখো। কজ আলফার সর্বনিম্ন মান পাবো হচ্ছে কি -1। কজ আলফার সর্বোচ্চ মান পাবা কি বলতো 1। কজ আলফার রেঞ্জ কি -1 to 1। এটা 9-10-এ অনেকেই পড়ে আসার কথা যে কজ আলফার রেঞ্জ -1 to 1। কজ 0 ডিগ্রির মান হচ্ছে সর্বোচ্চ, কজ 0 ডিগ্রির মান, কজ 0 ডিগ্রি, ঠিক আছে? কজ 0 ডিগ্রির মান কত 1। এরপরে কজের মান যতই বাড়াইতে থাকবে, যেমন কজ 60 ডিগ্রির মান কত বলো, হাফ না, হাফ কিন্তু। আর কজ 90 ডিগ্রির মান কত বলো, কজ 90 ডিগ্রির মান কত 0। আর কজ এরপরে ধরো যতই কজের মান বাড়াবা, ধরো কজ তুমি কত করতে পারো বলো, ধরো হচ্ছে 120 ডিগ্রি, কজ 120 ডিগ্রি, ঠিক আছে? কত আসবে বলো, -1/2 মোস্ট প্রবাবলি। হ্যাঁ, কজ 120 ডিগ্রি কত আসবে, -1/2। বুঝতে পারছো? সো দেখো কজের মান যতই বড় হবে, এই যে কস থিটার মান যতই বড় হবে, এই পুরোটার মান ততই কমবে। তো এই যে পি কিউ এর সাথে কজ আলফার মান যদি গুণ করো, দেখো কজ 0 ডিগ্রি যদি মান গুণ করো তাহলে সর্বোচ্চ পাবে। আর কজ -1/2 কজ 120 ডিগ্রি, তাহলে এইটার মান কি করবে, এখানে প্লাস মাইনাস করে দিবে, পুরো ভেক্টরের মানটা আরো কি করবে, কমায় দিবে না, ঠিক আছে? আর কজের সর্বনিম্ন মান কত বলো তো, কজের সর্বনিম্ন মান কি, কজ 180 ডিগ্রি সমান কত -1 না? কজ 180 ডিগ্রির মান কত, -1 কিন্তু, বুঝছো? তাহলে আমরা এখন লব্ধির মান সর্বোচ্চ কখন পাবো, যখন কজ আলফার মান সর্বোচ্চ। তাহলে কজ আলফার মান সর্বোচ্চ কখন, যখন কজ 0 ডিগ্রি। আর কজ আলফার মান সর্বনিম্ন কখন, যখন কজ 180 ডিগ্রি, দ্যাট মিনস মাইনাস। এটা বুঝাও যায়, দেখো তুমি এদিকে বল দিতেছো, হ্যাঁ তোমার বন্ধু এদিকে বল দিতেছে, তাহলে দুইজনের বল একই দিকে, তাহলে টান অনেক বেশি হবে, ঠিক আছে? কিন্তু তুমি এদিকে বল দিতেছো বাট তোমার বন্ধু বল দিতেছে 180 ডিগ্রি কোণে, মানে তোমার 180 ডিগ্রি কোণ, তাহলে এই যে 180 ডিগ্রি কোণ যদি ঘুরে যাও তাহলে এই বরাবর, তাহলে এই যে 180 ডিগ্রি, তাহলে তুমি দিতেছো পি দিতেছো এদিকে আর কিউ দিতেছো মনে করো এদিকে, তাহলে একজন আরেকজনের বিপরীতে বল দিচ্ছ, তাহলে লব্ধির মান কি হবে, সর্বনিম্ন হবে। তাহলে আমরা এখন দেখি লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য কন্ডিশন কি, তাহলে লব্ধির মান সর্বোচ্চ হবে যখন কজ আলফা ইকুয়াল টু 1 হয়, দ্যাট মিনস আলফা ইকুয়াল টু কি হবে 0, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে দেখি যে লব্ধির মান সর্বোচ্চ হবে, লব্ধির মান সর্বোচ্চ হবে যদি, লব্ধির মান সর্বোচ্চ হবে যদি, ঠিক আছে? এখান থেকে দেখি লব্ধির মান সর্বোচ্চ হবে যদি কজ আলফা সমান 1 হয়। তো কজ আলফা 1 হলে আলফার মান কত হইতে হয় 0, বা কজ আলফা ইকুয়াল টু 1 হয়, অথবা অর্থাৎ লিখি, অর্থাৎ আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে। সো আমরা সুতরাং লব্ধির সর্বোচ্চ মান যদি বের করি, সুতরাং আর ইকুয়াল টু হচ্ছে আমাদের, দেখো তো কি আসতেছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে এখানে আর স্কোয়ার লিখি, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq কজ আলফা, ঠিক আছে? সো এখান থেকে আমরা জাস্ট কি করব, এখান থেকে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফার জায়গায় কত বসায় দিব বলো তো,
আলফার জায়গায় বসাই দিব 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে এটার থেকে আমরা কি পাইতেছি, এখান থেকে আমরা পাইতেছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু 1, cos আলফার ভ্যালু তো 1। তো আলটিমেটলি তুমি যেটা পাবা এই যে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস হচ্ছে কি কিউ স্কোয়ার সমান সমান আমরা এখান থেকে লিখতে পারি কি পি প্লাস কিউ হোল স্কোয়ার। তো আর স্কোয়ার সমান সমান যদি পি প্লাস কিউ হোল স্কোয়ার হয়, সুতরাং আর ইকুয়াল টু হচ্ছে কি পি প্লাস কিউ। আর ইকুয়াল টু হচ্ছে আমাদের কি পি প্লাস কিউ। তো শুধু এটাই হচ্ছে আমাদের লব্ধির সর্বোচ্চ মান। তাহলে লব্ধির সর্বোচ্চ মান কি বলতো, ভেক্টর দুইটির যোগফলের সমান। এটাই হচ্ছে আমাদের লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দুটির যোগফলের সমান। বুঝছো, লব্ধির সর্বোচ্চ মান আমরা কি পাইলাম, ভেক্টর দুটির যোগফলের সমান। এখন লব্ধির সর্বোচ্চ মান কখন হবে, লব্ধির মান সর্বনিম্ন হবে। আচ্ছা, সর্বোচ্চ মান কখন হবে, আর ইকুয়াল টু পি প্লাস কিউ হইলে। আর লব্ধির মান সর্বনিম্ন কখন হবে, যখন এই যে cos আলফা ইকুয়াল টু -1, cos আলফা ইকুয়াল টু -1 অর্থাৎ আলফা ইকুয়াল টু কত 180 ডিগ্রি যদি হয়। তো এই জিনিসটারে হচ্ছে এখন আমরা এখন আমরা দেখাবো। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখন দেখাবো। তার আগে আমরা একটু কাজ করি, এই জিনিসটাকে নিচে নিয়ে এসে এই জিনিসটাকে এইখানে নিয়ে এসে ওই পেজে আমরা হচ্ছে আবার নতুন করে ম্যাথটা করি। এই জিনিসটাকে একটুখানি উপরে উঠাই, এই জিনিসটাকে হচ্ছে এখানে নিয়ে আসি। ওকে, সো বাকি ম্যাথটা আমরা এইখানে করি। এই হিজিবিজি লাগতেছে বলো তো ভাইয়াকে, হিজিবিজি লাগতেছে? লাগার তো কথা না। সো এখানে আমরা লিখবো হচ্ছে লব্ধির মান সর্বনিম্ন হবে। সো এখানে আমরা লিখবো কি, দেখো, লব্ধির মান সর্বনিম্ন হবে যদি, লব্ধির মান সর্বনিম্ন হবে যদি cos আলফা ইকুয়াল টু -1 অর্থাৎ আলফা ইকুয়াল টু কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। বুঝতে পারছো? সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি, আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 2pq cos আলফার জায়গায় কত বসায় দিই, 180 ডিগ্রি বসায় দিই। সো cos 180 ডিগ্রি ভ্যালু -1, তো -1 হলে এখান থেকে আমরা আর স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই যে এখানে হচ্ছে প্লাস 2pq cos -1, আচ্ছা cos -1 না, এখানে হচ্ছে -1। ঠিক আছে, আচ্ছা আয়োজনটা একটু শেষ হোক। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো তো, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে 2pq আছে তো -2pq, শেষ। সো এইটারে আমরা এখান থেকে আরও লিখতে পারি কি বলো তো, আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার -2pq প্লাস কিউ স্কোয়ার। সো এখান থেকে আমরা এটারে লিখতে পারি হচ্ছে পি মাইনাস কিউ হোল স্কোয়ার, এই যে পি মাইনাস কিউ হোল স্কোয়ার, তো এখান থেকে স্কোয়ার আর স্কোয়ার বোথ সাইড থেকে রুট করে দিলে কাটা যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আর ইকুয়াল টু হচ্ছে আমাদের কি আসবে বলো তো, পি মাইনাস কিউ। আর ইকুয়াল টু কি চলে আসতেছে, পি মাইনাস কিউ। তাহলে এইটাই হচ্ছে আমাদের লব্ধির সর্বোচ্চ মান। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের লব্ধির সর্বনিম্ন মান, সরি এটা হচ্ছে আমাদের লব্ধির সো এটাই হচ্ছে আমাদের লব্ধির সর্বনিম্ন মান। ওকে, লব্ধির মান সর্বনিম্ন হবে যদি cos আলফা ইকুয়াল টু -1 অর্থাৎ আলফা ইকুয়াল টু 180 হয়। তাহলে লব্ধির সূত্রে আমরা আলফা 180 বসাই দিছি। তাহলে আর ইকুয়াল টু আমরা কি পাইতেছি, পি মাইনাস কিউ, মানে লব্ধির সর্বনিম্ন মান। এই জিনিসটাই না তোমরা 9-10-এ শিখে আসছো, এই জিনিসটাই তোমরা 9-10-এ শিখে আসছো। আমি তোমাদের এখন জাস্ট একটুখানি ফিল করাই দিই বিষয়টা কি আসতেছে এখানে। দেখো ভাই, তুমি মনে করো একটা ভেক্টর বল এদিকে দিলা, এই যে এটার মনে করো হচ্ছে পি, এটা দিছে হচ্ছে, এটার মান হচ্ছে ধরো 5 নিউটন। তোমার বন্ধু এই দিকেই আরেকটা বল দিল, ধরো হচ্ছে কিউ, সেটা হচ্ছে কি বলতো 7 নিউটন। এই যে তোমার বন্ধু আরেকটা বল দিল হচ্ছে ধরো কিউ, এই বলটা কত 7 নিউটন। এখন আমি বললাম যে পি প্লাস কিউ নির্ণয় করো, আমি বললাম যে পি ভেক্টর প্লাস হচ্ছে
কিউ ভেক্টর নির্ণয় করো সমান সমান কত পি প্লাস কিউ, যেটাকে আমরা বলতে পারি যে আর ভেক্টর। তো এটা ভেক্টর আকারে লিখলেও যদি তুমি এখন আর বের করো, আর ভেক্টর আকারে লিখলেও তুমি যদি আর এর মান বের করো, আর এর মান বের করো, তাহলে একটু খেয়াল করো তো, তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, এক্ষেত্রে আলফা ইকুয়াল টু কত ডিগ্রি? 0 ডিগ্রি না? আলফা ইকুয়াল টু কত ডিগ্রি? 0 ডিগ্রি না? তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে ভেক্টর দুইটার যোগফলের সর্বোচ্চ মান পাওয়া যাবে। আর সর্বোচ্চ মান কি? জাস্ট পি এর মান যোগ কিউ এর মান। তাহলে পি এর মান যোগ হচ্ছে কি কিউ এর মান। পি এর মান কত ছিল? 5 নিউটন, আর কিউ এর মান কত ছিল? 7 নিউটন। তাহলে 5 আর 7 তুমি কত পাবা? 12 নিউটন। হয়ে গেছে। এটা হচ্ছে কি লব্ধির সর্বোচ্চ মানের বেলায়, বুঝতে পারছো? এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন। এইভাবেই তোমরা করে আসছো যে দুইটা ভেক্টর আমরা যোগ করব স্বাভাবিক বীজগণিতের নিয়ম অনুসারে। দেখো তো এটা কি স্বাভাবিক বীজগণিতের নিয়ম অনুসারে হয়েছে না? এটা কি স্বাভাবিক বীজগণিতের নিয়ম অনুসারে যোগটা হয়েছে না? কেন হয়েছে? কারণ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তার মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যাবে। আর সর্বোচ্চ মান স্বাভাবিক ভেক্টর যোগফলের মানের সমান। এখন আমরা যদি কোনো কোণ করে থাকে, মান কীভাবে নির্ণয় করবো, অ্যাপ্লাই করবো, সেগুলো তো আমরা গাণিতিক সমস্যায় দেখবো। আপাতত জাস্ট সব ফর্মুলা এবং বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতেছি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের পি ইকুয়াল টু এন, এন কিউ ইকুয়াল টু 7n। তো এখান থেকে আমরা পাইলাম হচ্ছে 5 আর 7 12n। এখন সেম দুইটা জিনিস যদি আমি তোমাকে এভাবে দিই যে ভাইয়া এইবার আমি তোমাকে এভাবে দিলাম, সেমভাবে পি ইকুয়াল টু দিলাম হচ্ছে কি বলতো 5 নিউটন। হ্যাঁ, অপোজিট দিকে আরেকটা ভেক্টর দিলাম কিউ, কিউ ইকুয়াল টু কত দিলাম মনে করো, এবার দিলাম 7 নিউটন। বুঝাইতে পারছি? এখন আমি তোমাকে বললাম এই দুইটার লব্ধি বের করো, তাহলে আলফা কত বলো? এই দুইটার ক্ষেত্রে আলফা কত ডিগ্রি? 180 ডিগ্রিটা, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন আমি তোমাকে বললাম যে পি প্লাস কিউ নির্ণয় করো, পি প্লাস কিউ, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি জাস্ট এইখানে একটা জিনিস উল্লেখ করে দিতে চাই যে আর ইকুয়াল টু তুমি চাইলে কি লিখতে পারো বলো তো? পি টিল্ট কিউ। এর মানে কি? যেটা বড় সেটা থেকেও মাইনাস করতে পারো। তো এখানে আমরা যেহেতু মান নির্ণয় করব, তো এখানে আমরা আর নির্ণয় করতে বলছে। ধরো মনে করো তোমাকে লব্ধি আর বের করতে বলছে। আর কি? তুমি লব্ধি বের করবা পি প্লাস কিউ। তাহলে পি আর কিউ এর মধ্যে কোণ কত বলো? কোণ কত? 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর যোগফল। আমরা যদি এখন মান নির্ণয় করতে চাই, তাহলে মান নির্ণয় যদি করি, তাহলে মানটা আমাদের কত আসবে বলো তো? দুইটার যোগফলের সমান। তাহলে দুইটা যদি যোগ করো, তাহলে একটা হচ্ছে আমাদের কত বলো তো? সরি, দুইটার বিয়োগফল। আচ্ছা, এখানে তো আমাদের পি আর কিউকে যোগ করব, বাট যেহেতু একটার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে মান নির্ণয়ের জন্য কি হবে বলো তো? পি মাইনাস কিউ, অথবা টিল্ট সাইন আমরা এখানে যেহেতু ব্যবহার করি, তো বড়টা থেকেই মাইনাস করি। তাহলে কিউ মাইনাস পি, এটাও করতে পারি, বা পি মাইনাস কিউ করি, সমস্যা নেই। পি মাইনাস কিউ, একটা মাইনাস পাবো, এটা মানে বোঝাবে হচ্ছে যে এই ভেক্টরটা বড়, কিউ ভেক্টরটা বড়। তাহলে দিক হবে কিউ ভেক্টরের দিকে। ওই দিক নিয়ে আমরা পরে আলোচনা করব যখন আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব। এগুলো আরও বিস্তারিত আলোচনা আছে, আমি তোমাকে জাস্ট একটা কনসেপ্ট বলতেছি। একটা ভেক্টর যদি একই দিকে থাকে, তাহলে লব্ধির মান সর্বোচ্চ হয়, আলফা 0 হয়, তাহলে যোগ করে দিলেই হয়ে যায়। দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে থাকে, তাহলে লব্ধির মান সর্বনিম্ন হয়, বড়টা থেকে ছোটটা বা ছোটটা থেকে বড়টা একটা বিয়োগ করলেই হয়। তাহলে 5 মাইনাস 7 সমান কত আসছে বলো তো? 2 নিউটন। এখন একটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, এই দুই লব্ধির সর্বোচ্চ মান পি প্লাস কিউ এর চেয়ে বেশি হতে পারে না, এবং পি মাইনাস কিউ এর থেকে কম হতে পারে না, ঠিক আছে? এই জিনিসটা একটুখানি লিখে রাখো। তাহলে লব্ধির সর্বোচ্চ মান পি প্লাস কিউ, দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান পি প্লাস কিউ এর চেয়ে বেশি হতে পারে না, পি প্লাস কিউ এর বেশি হতে পারে না, এবং পি মাইনাস কিউ এর চেয়ে ছোট বা কম, পি মাইনাস কিউ এর চেয়ে ছোট লিখি, ঠিক আছে? কম লিখলে কেমন শোনা যায়, ছোটই লিখি। আর এটা বড় লিখি, এটা বেশি না লিখে এটাতে বড় লিখি, ঠিক আছে? তো এটাতে আমরা বড় লিখি, ঠিক, আমরা লিখি হচ্ছে বড় হতে পারে না, এবং পি মাইনাস কিউ এর
চেয়ে ছোট হতে পারে না, পি মাইনাস কিউ এর বড় হতে পারে না, আর হচ্ছে পি মাইনাস কিউ এর ছোট ছোট হতে পারে না। সো তোমাদের HW হচ্ছে এটা প্রমাণ করবা, এই কথাটারে প্রমাণ করবা, প্রমাণ করো, ঠিক আছে। সো যারা যারা কোর্সে এনরোল করছো তোমাদের এটা হচ্ছে HW প্রমাণ করো, এটা প্রমাণ করে গ্রুপে আপলোড দিবা। যে এটা সঠিকভাবে প্রমাণ করে গ্রুপে আপলোড দিতে পারবা তাকে আমি 20 টাকা মোবাইল রিচার্জ দিব, ঠিক আছে। তো এটা 10 জন পাবা, প্রথম 10 জন, ঠিক আছে, যারা যারা এটা প্রমাণ করে দিতে পারবা। কারণ কি এটা ক্রিয়েটিভ কোনো প্রমাণ না, এটা বইয়ে আছে, ঠিক আছে। তো তোমরা বইয়ে আছে দেখা 20 টাকা দিতেছি মোবাইল রিচার্জ 10 জনকে, ঠিক আছে। আর যদি হচ্ছে অনেক বড় বইয়ের প্রমাণ না হয় আচ্ছা প্রথম 10 জন কিন্তু, হ্যাঁ। আর যদি বইয়ের প্রমাণ না হইতো তাহলে তোমাকে 50 বা 100 টাকা দিতে হবে, বুঝছো, বইয়ের প্রমাণ। তো দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান পি প্লাস কিউ এর বড় হতে পারে না এবং পি মাইনাস কিউ এর ছোট হতে পারে না। তার মানে লব্ধি আর, এই যে লব্ধি আর সব সময় পি মাইনাস কিউ থেকে বড় অথবা সমান হবে এবং পি প্লাস কিউ থেকে ছোট অথবা বড় হবে, এই দুইটা রেঞ্জের মধ্যে থাকবে। তাহলে আর এদের মাঝখানে থাকবে, বুঝছো। আর হচ্ছে পি মাইনাস কিউ থেকে বড় অথবা সমান, পি প্লাস কিউ থেকে ছোট অথবা সমান, এই দুইটার মাঝখানে সবসময় আর থাকবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে আমাদের আলোচনার বিষয় কি কি ছিল দেখো। এখানে আমরা ভেক্টর বিয়োগ আলোচনা করতাম, তারপর হচ্ছে দুইটা গাণিতিক সমস্যা করতাম, 20 নিউটন বল, আমরা দুইটা গাণিতিক সমস্যা করতাম। তারপরে আমরা চলে যেতাম ভেক্টর বিভাজন, এটাই ছিল আমাদের লাস্ট টপিক। বাট ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, তো সো ভেক্টর বিয়োগ প্লাস হচ্ছে ভেক্টর, ওই যে দুইটা ম্যাথ প্লাস হচ্ছে ভেক্টর বিভাজন, এগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করব। যারা ক্লাস কোর্সে এনরোল আছো ওয়েবসাইটে এইটা পাবলিশড হবে, ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করে যদি ওই দুইটা ম্যাথ করতে পারো তোমরা করে ফেলবা, ঠিক আছে। এরপরে ম্যাথ HW তো তোমাদের গ্রুপে, এই চ্যাপ্টারটা আমরা এই নেক্সট ক্লাসটাই নিব হচ্ছে ভেক্টর বিভাজনের পরে। নদী নৌকার সকল টাইপের ম্যাথ দেখবা, ভেক্টর পরীক্ষা মানে পরীক্ষা যখন কলেজ পরীক্ষায় দিবা প্রথম পরীক্ষায় নদী নৌকা থেকে একটা ম্যাথ আসবেই। তো ওই নদী নৌকা রিলেটেড যত কনসেপ্ট আছে নেক্সট ক্লাসে ক্লিয়ার করব, হয়তো বা পারবো না কারণ অনেক বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে ভিডিও। তো এই টপিকটা আলোচনা করার পরে নদী নৌকার অর্ধেক নেক্সট ক্লাসে শেষ করব, বাকি অর্ধেক এর পরের ক্লাসে শেষ করব, তাহলে সম্পূর্ণ নদী নৌকা আমাদের শেষ হবে। এখান থেকে এক সেট কোয়েশ্চেন প্রথম কলেজ পরীক্ষায় এবং বোর্ডেও পাইতেই পারো, ঠিক আছে। বোর্ডে প্রত্যেকটা বোর্ডে, এবারে যে ঢাকা বোর্ডে সব নদী নৌকার কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। ঢাকা বোর্ড বলতে কি সবগুলা বোর্ডই, প্রায় সবগুলা বোর্ডই 24 সালের কোয়েশ্চেন নদী নৌকা আসছে, 25 সালে তো এখন এক্সামই হয়নি, বুঝছো। তো ওই নদী নৌকার কোয়েশ্চেনগুলা আমরা হচ্ছে টাইপগুলা ডিসকাশন করব, এরপরে বোর্ড কোয়েশ্চেন তোমাদের HW দিব প্লাস সলভ করেও দিব। তো দেখা হবে ভাইয়া পরবর্তী ক্লাসে। তো সবাই ভালো থাকো। আর এই HWটা করে তোমাদের প্রাইভেট গ্রুপে যারা টাকা দিয়ে কোর্সে এনরোল করছো তারা প্রাইভেট গ্রুপে এই HWটা করে আমাকে পাঠিয়ে দাও, অ্যান্ড 20 টাকা করে প্রাইজ মানি জিতে নাও। তো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবে।